হয়েছিল, তুমি তো ওকে, ওয়েলকাম উপমা। সো মাত্র ভাবছিলাম আপনাকে আজকে দেখি নাই। সো পরে ওকে, সো পরে ওই জায়গাগুলো নিয়ে আসলে খুব দেখা যায় যখন আমার ওই খোঁচাটা দিল বা একটা কথা শোনালো তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। সেই জায়গা থেকে আমাদের আসলে ওই হেল্প চাওয়ার ব্যাপারে একটু কেয়ারফুল থাকাটা প্রয়োজন, যে কার কাছে বলছি সে আমাকে ওই যে রেসপেক্টটা দিতে পারবে কিনা, আমার কথার গোপনীয়তা রাখতে পারবে কিনা সেই জায়গাটা। সো বেটার হয় খুব সিভিয়ার হলে প্রফেশনাল কারো হেল্প নেওয়া, কারণ ওই জায়গায় এই ইথিক্যাল জায়গাগুলো মেনটেন করা হয়। আর তা না সম্ভব হলে আপনি নিজে একটু খুঁজে দেখবেন যে আপনার ফ্যামিলিতে হোক, ফ্রেন্ডদের মধ্যে আছে, কে কার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে, যেটা নিয়ে জাস্ট আমরা এই একটা দুটো স্লাইড পরেই ওটা নিয়ে কথা বলবো, যে বৈশিষ্ট্যগুলো আছে কম্পারেটিভলি হয়তো বেশি, তাকে বলা। আসিফ আরেকটু আপনার প্রশ্ন উত্তরটা ক্লিয়ার হবে পরে গেলেই। সো যারা পরে যুক্ত হয়েছেন, আমরা কথা বলছি আজকে সেলফ কেয়ার এবং সাপোর্ট স্কিল নিয়ে। সেলফ কেয়ারের জায়গায় এখনো আছি, কি করেছি আমরা সেই জায়গাগুলো ভেবেছি, সাথে সাথে কিছু টিপস এর জায়গা আমরা শেয়ার করছি। সো এরপরে প্রফেশনাল সাপোর্ট, যেটা আমরা কালকে যে পয়েন্টগুলো দেখছিলাম, খুব সিভিয়ার যখন মনে হয়, বিশেষ করে আমরা মেন্টাল হেলথের যে একটা কনসেপ্ট আলোচনা করেছিলাম প্রথম দিন, 4টা পয়েন্ট, যে আমি আমার স্ট্রেংথ গুলো দেখতে পাচ্ছি কিনা, আমি ডেইলি লাইফের স্ট্রেস গুলোকে কোপ করতে পারছি কিনা, আমি কাজগুলো এফেক্টিভলি করতে পারছি কিনা, এবং আমি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারছি কিনা। যদি মনে হয় যে 4টা আপনার মোটামুটি ব্যালেন্সে আছে, তার মানে আপনি একটা সাউন্ড অবস্থায় আছেন। যদি মনে হয় খুব বেশি এই জায়গাটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তখনই কিন্তু প্রফেশনাল হেল্প নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই মুহূর্তে বাংলাদেশের পার্সপেক্টিভে আবারও বলি, ঢাকার বাইরে সার্ভিস খুবই কম, তবে এই করোনা রিলেটেড সিচুয়েশনের কারণে আসলে অনলাইন সার্ভিস গুলো না অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে, যেটা আমি মানে এটা পজিটিভ সাইড দেখতে পাচ্ছি। তো আপনাদের যদি কারো পার্সোনালি প্রয়োজন হয়, তখন আপনি তাসিনের মাধ্যমে অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যারা অনলাইন সার্ভিস দিচ্ছে, আমি হয়তো সেরকম কিছু লিংক আপনাদের সাথে প্রয়োজন হলে শেয়ার করতে পারবো। ম্যাম আমি একটু বলে রাখি, আপনাকে বলে রাখি, সেটা হলো যে আমার অফিসের স্টাফদেরকে নিয়ে আমি দেখি একটা করা যায় কিনা। সেক্ষেত্রে হয়তো আপনাকে একটু আমি কষ্ট দেবো যে ওদের যদি অ্যাকোমোডেট করতে পারি, আপনার সময় যদি অ্যাকোমোডেট হয়, তাহলে আমার স্টাফ যারা একদম কাছে যাদেরকে নিয়ে কাজ করি, সেটা আমার জন্য অনেক হেল্প হবে ওদের। শিওর স্যার, শিওর, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আই লাভ টু ডু ইট। তো বলবেন যদি ওরকম অ্যারেঞ্জ করা যায়, আমি আপনার সাথে কথা বলে ম্যানেজ করব। থ্যাংক ইউ বলার জন্য এভাবে। And the last point for self-care or for self, believe in yourself. So, নিজেকে বিশ্বাস করা, সারা মানে সামগ্রিক ভাবে আপনার কি আছে সেগুলো যেমন বিশ্বাস রাখা এবং নিজের উপরে একটা ভরসা রাখা। আমরা খুব খুঁজি না, যখন ধরেন লাইটটা অফ হয়ে গেল বা নতুন কোথাও যাব, আশেপাশে কেউ আছে কিনা, বা নতুন একটা গেলাম, একটু খুঁজতে থাকি না? খুঁজি কেন? যে একটু আলাপ হবে, কথা হবে, সখ্যতা হবে, বা একটু সময়টা ভালো কাটবে। অন্য মানুষের উপর একটা আস্থা কাজ করে যে সেও আমাকে হেল্প করবে কোপ করতে বা এই সিচুয়েশনটার মধ্যে ভালোভাবে থাকতে। সেই বিশ্বাসটা নিজের উপরেই একটু রাখি না, নিজের উপরে আস্থাটা রাখি যে আমি আমার নিজের যত্ন নিতে পারবো, আমি আমাকে ভালো রাখতে পারবো, আমার ক্যাপাসিটি গুলোকে আমি বাড়াতে পারবো, আমার প্রবলেম আমি হ্যান্ডেল করতে পারবো, আমি চাইলে অন্য কেউ সাহায্য করতে পারবো। তো সেই বিশ্বাসগুলো নিজের ব্যাপারে নিজে রাখা, which is very very important for ourselves. Okay, so self care নিয়ে এটুকুই ছিল। বার্নিং কোনো প্রশ্ন বা শেয়ারিং থাকলে চটপট একটু করে নিতে পারি আমরা। আমার একটা কোশ্চেন আছে আপু। জি জি। কতগুলা জায়গায় নো বলার কোনো ক্ষেত্র থাকে না, আমরা প্রফেশনাল লাইফে দেখি, সেটা খুব টাফ। মানে একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার কোনো অপিনিয়ন দিতে পারছি না, কিংবা দেখা যাচ্ছে যে আমি ওটা নো না বললে একটা ম্যাসাকার হবে, পরে একটা ক্ষতি হবে। বাট স্টিল আমি এই সার্ভিসের ইয়ার কারণে এই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কোন টেকনিকটা নিতে পারি? যে এটা বোঝাতে যাচ্ছে যে ধরেন যে হায়ার আইটির ক্ষেত্রে। জি জি স্যার। সো স্যার, নো বলার আর্টটাই এমন যে অনেক সময় হয় যে আমি নোটা নো দিয়ে বলছি না, নোটা দিয়ে নোটাকে আমি হয়তো নেগোসিয়েশনের জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছি। বাট আপনার কথার সাথে আমি 100% এগ্রি করি।
কোনো সেটিং এ ওইটুকু আগানোরও অনেক সময় সুযোগ থাকে না। সো যেটা আমরা স্ট্রেসের ক্ষেত্রে সবসময় বলি যে কিছু কিছু সিচুয়েশন আছে যেটা আমার কন্ট্রোলে নাই, আমার হাতে নাই। সো এরকম কিছু রিয়েলিটি আমাদের সামনে কখনো চলে আসে যে জায়গাটাকে একসেপ্ট করে আমাদেরকে এগিয়ে যেতে হয়। এটা সেই জায়গায় প্রফেশনাল আমি লাইফে বুঝতে খুবই পারছি। আসে। হ্যাঁ হ্যাঁ, আমি এগ্রি করছি। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে সো ওই যে পজিশন গুলো খুব ইম্প্যাক্ট ফেলে, যে যে সিনিয়র তার কথার আপু করে আরেকটু কিছু না আরেকটু বলতে কথা বলতে পারা চাই, যায় না। খুবই গুরুত্বপূর্ণ একটি জি কথা। আমি ইয়াং জেনারেশন এদের সাথে কথা বলে অনেকের সাথে দেখছি তারা এই গভর্নমেন্ট জবে আসার জন্য কোনো এনকারেজড হয় না। আমি অনেকের সঙ্গে পার্সোনালি যখন যোগাযোগ করলাম তখন বলে কি আপনারা ওখানে তো স্বাধীনভাবে কাজ করতে পারেন না, তাহলে ওখানে যাবে। এরা যদি না আসে এইভাবে তাহলে তো আমাদের এই ক্ষেত্রটা, আমাদের সেবার জায়গাটা তো এরকমই থেকে যাবে আজীবন। আমার কথা হচ্ছে এটা। সো অনেক না ধরনের সরি সরি যে বাস্তবতা একটা আছে একদম এই সত্য এই কথা বললাম। সম্পর্কে। জি আপনার সাথে এগ্রি করছি স্যার, যে আসলে ভালো না মানুষগুলো ওদেরকে পটেনশিয়াল এনকারেজিং কি মানুষগুলো। করা যায়, ওদের ওদের এই জায়গাটাতে ওরা এনকারেজড হোক, এসব কিছুই না, এটা ঠিক হয়ে যাবে। আমি তার উপর দিয়ে যাবো, আমি এমন ভাবে নো বলবো যে আপনার সেখানে রাস্তার মতো যে ওটার আলটিমেটলি হয়ে যাবে আর কি, এরকম। জি থ্যাংক ইউ স্যার, আপনি অনেক আস্থা রাখছেন এই ইয়াং জেনারেশনের উপর, বা আপনি যাদের এখানে আমি দেখছেন সেই সবসময় রাখি। মানুষজনের উপরে। হ্যাঁ, তো সেই জায়গাটা হয়তো যদি সেটা প্রয়োজন হয় কোনো আলাদা ডিসকাশন হতে পারে সেই জন্য। সো স্যার যেটা বলছিলেন জাস্ট আরেকটু ছোট করে অ্যাড করে দিই, কিছু রিয়েলিটি আছে যেটা আপনি হয়তো আমরা জানি এটা এই মুহূর্তে ঠিক হচ্ছে না, এটা না বলাটাই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু না বলাটা অনেক বেশি ক্ষতি নিয়ে আসবে। সো আমি এটাকে না বললে যতটুকু না বিপদের সম্মুখীন হব বা অসুবিধা হবে, তার চেয়ে বেশি এটা যদি আমি মানে ক্লিয়ার করি, সো আমি না না বললে যতটুকু ক্ষতি হবে তার চেয়ে না বললে বেশি বিপদ হবে। সো অনেক সময় আমরা সার্ভাইভ করার জন্য কিছু রিয়েলিটিকে একসেপ্ট করে এগিয়ে যেতে হয়। সো এটা এটা বাস্তবতার সাথে কোপ করা স্যার, এটাও একটা সার্ভাইভালের জায়গা, যে অনেক সময় আসলে আমি জেনে বুঝি, সেটা কনসিয়াস ডিসিশন আমার, যে আমি জানি এখানে না বললেই হয়তো ভালো হতো, বাট আমি কনসিয়াসলি ডিসিশন নিচ্ছি যে এখানে আমি হ্যাঁ বলবো, কারণ হ্যাঁ বলাতে আমার বেনিফিট বেশি বা আমি সেফ থাকবো সেই জায়গা থেকে। ওকে, দুটো প্রশ্ন বা শেয়ারিং এসেছিল। একটা একটা যেটা আসছিল সেলফ কেয়ারের জায়গায় কিছু খুঁজে পাচ্ছি না, এরকম একটা শেয়ারিং এসেছিল। আমি জানি না আমরা যে আলোচনাগুলো করলাম এখান থেকে আপনি কোনো ক্লু পেতে পারেন কিনা, যেভাবে আপনি নিজের যত্ন নিতে পারেন একটু খেয়াল করে দেখতে পারেন যে শেয়ার করেছে। আর একটা হচ্ছে জানলা খুলে সারি সারি বিল্ডিং ছাড়া আর কিছু দেখা যায় না। তো ঘরের মধ্যে যদি ছোট্ট একটা রুম হয়, এই লকডাউন সিচুয়েশন চলে যাক, একটা ছোট্ট গাছ লাগান না ঘরের মধ্যে। তো আমরা ও মানে অন্য দিকটায় না দেখে যদি নিজের দিকে দায়িত্বটা নিয়ে নেই, ছোট্ট একটা গাছ তো আমি আমার ঘরে লাগাতেই পারি, যে যে গাছটা হয়তো খুব বেশি আলো বাতাস না হলেও বেঁচে থাকবে, ওইটার ওইটার মধ্যেও প্রাণ শক্তি আছে যেটা দিয়েও আমি এনার্জি নিতে পারি। সো আমরা ইনিশিয়েটিভ নিয়ে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু কিছু করতে পারি, আদার দেন থিঙ্কিং যে আমি আমি যে অবস্থায় আছি এটা এতই খারাপ অবস্থা যে আমি বিল্ডিং ছাড়া কিছু দেখি না। সো ইউ ক্যান টেক ইনিশিয়েটিভ টু ডু সামথিং ফর ইউরসেলফ, রাইট? সো আগাবো আমরা সেলফ কেয়ারের পয়েন্ট থেকে সাপোর্ট স্কিলের দিকে। হ্যাঁ না কিছু শুনতে পাচ্ছি না। দরকার হ্যাঁ এটা। আপু, আমরা ইনশাআল্লাহ আমরা বলতে পারি। সবাই যেহেতু চুপ করে আছে, আসলে আমরা প্রতিদিন আপনার কথার মধ্যে এতটা ডুবে যাই যে আমাদের স্পিকার গুলো যে অফ করে আমরা সেটা ভুলে যাই। ওকে ওকে। আবার একটা জিনিস হচ্ছে, আমরা যখন অনলাইন ক্লাসগুলো করে বেসিক্যালি ইউনিভার্সিটির যে অনলাইন ক্লাসগুলোর ক্ষেত্রে ইয়েস অর নো জিনিসটা হচ্ছে এরকম, মানে ইয়েস যদি বলে তাহলে হচ্ছে এরকম ভাবে হচ্ছে আচ্ছা করতে হবে আমাদের পয়েন্ট আউট। হ্যাঁ আর যদি হচ্ছে Yes. যদি নো না তাইলে তো হচ্ছে যে হাত থেকে কোনো ভাবে না, অথবা হচ্ছে এরকম ভাবে হচ্ছে ওকে। তো ওইটা আমি অভ্যাস যেটা হয়ে গেছে। স্ক্রিন নো নট আ প্রবলেম। সো আমি যেহেতু স্ক্রিন শেয়ার করছি, সো আমি 2-3 জনকে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি না বলে রেসপন্সটা বুঝতে পারছি না। এট দ্য সেম টাইম মানে আমি আমার পার্সোনাল চয়েস, যেটা ওয়ার্কশপ বলেন বা যে কোনো ট্রেনিং সেশনের জন্য, যে আমরা যেন সবাই মোটামুটি কাছাকাছি একটা অবস্থায় আগাতে পারি, যে কেউ একদম কিছু ধরতে পারছি না আর কেউ অনেকটা বুঝে ফেলেছি, এরকম একটা ইমব্যালেন্স অবস্থা নিয়ে আমি আগাতে চাই না। তো এই জন্য বারবার চেক করি যে আমরা সবাই এক জায়গায় আছি কিনা, মোটামুটি কাছাকাছি অবস্থায় আছি কিনা। কোনো অন্য দিনগুলোর মতো বলি যে কোনো প্রশ্ন বা কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন হলে প্লিজ আমাকে মাঝখানে থামাবেন, কোনো অসুবিধা নেই। ওকে, সো
সো নিজেকে নিয়ে অনেক কথাবার্তা হলো 2-3 দিন ধরে, সাথে সাথে অন্যদের জায়গাও টুকটাক হয়েছে। এখন পার্টিকুলারলি দেখবো কিভাবে অন্যকে হেল্প করার জায়গায় আমরা কোন কোন স্কিল গুলোকে একটু বাড়াতে পারি। সেই জায়গায় বলছি এই একটা স্কিল, এটা এত ওয়ান্ডারফুল একটা স্কিল যেটা দিয়ে অনেকটা কাজ হয়ে যায়। এবং এই স্কিল, অ্যাক্টিভ লিসেনিং স্কিলের ট্রেনিং নিয়েছি 1.5 বছর। পুরোটা সময় ধরে শুধু এই লিসেনিং স্কিল ডেভেলপ করার জন্য ছিলাম। সো একটু জানতে চাইছি এই যে শোনা এবং অ্যাক্টিভলি শোনা, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? কোনো ডিফারেন্স আছে কিনা? তো মাথা ঝুলাচ্ছি, হ্যাঁ, কি ডিফারেন্স? শোনার ক্ষেত্রে আমরা বলতে পারি একটা জিনিস শুনছি এবং সেই সাথে সেই জিনিসটা ওখানেই শেষ, এক কান থেকে ঢুকাচ্ছে অন্য কান থেকে বের করে দিচ্ছে। এবং সেকেন্ডে যদি আমরা অ্যাক্টিভ লিসেনিং এর ক্ষেত্রে চিন্তা করতে চাই, আমরা যে জিনিসটা শুনছি সেটা আমাদের ব্রেইনে ভালোভাবে কাজ করছে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে এবং পরবর্তীতে সেই অ্যাক্টিভ লিসেনিং এর ভিত্তিতে আমাদের রেসপন্সটা কাজ করছে। আমার কাছে অন্তত এটাই মনে হচ্ছে। ওকে ওকে, অন্য কিছু অ্যাড করবেন কেউ? থ্যাংক ইউ। আমার কাছে মনে হচ্ছে মানে আপুর কথা সবগুলো পয়েন্ট চলে আসছে। ওকে, সো একটা এক্সাম্পল কেউ দিতে পারবেন? আমি একটা এক্সাম্পল আমার মনে হচ্ছে যেটা বোঝার জন্য, সেটা ধরেন আপনি একটা কথা বললেন, আমি শুনলাম, একটু পরে যখন ওটা রেসপন্স জিজ্ঞেস করলাম আমি কিন্তু কিছুই বলতে পারলাম না, তারপরে বা আমি আমার এই কাজ করেনি, কিন্তু যখন আমি অ্যাক্টিভলি শুনবো সেটার বিষয়টা রেসপন্সটা করতে পারবো। একদম একদম। সো মানে যেটা খুব সুন্দর করে স্যার এবং আরেকজন আপু বললেন যে একদমই তাই, যে সিম্পল উদাহরণ যদি দেই, এই যে আমরা কথা বলছি, দেখবেন যে দুই একজন কথা বলতে গেলে ব্যাকগ্রাউন্ডের কোনো সাউন্ড আসছে, আমি জানি না আমার ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। আমরা যদি খেয়াল করে শুনি, শব্দগুলো আসছে যাচ্ছে এরকম হচ্ছে, একটু কি জানি বিরক্ত লাগছে মাঝে মাঝে, এরকম হয়, কিন্তু আমরা কিন্তু খুব বেশি ফোকাস করছি না। হ্যাঁ, কিন্তু কথাগুলো যখন শুনছি তখন কিন্তু ডিফারেন্ট একটা জায়গা থেকে শুনছি। বাট স্যারের সাথে এগ্রি করি, ওই শোনা মানে যে সবসময় আমি বুঝে ফেলবো তা কিন্তু না। যেটা আপু বলছিলেন যে ব্রেনে আমি প্রসেস করছি কিনা, আমি কোনো রিফ্লেকশন করছি কিনা, আমি ওইটাকে নিয়ে মাথার মধ্যে কিছু খেলছি কিনা, দ্যাট ইজ অ্যাক্টিভ লিসেনিং। আমি ধারণ করতে পারছি কিনা, সেটা অ্যাক্টিভ লিসেনিং। ছবিটা একটু খেয়াল করেন, অনেক কিছু হচ্ছে, একটা মানুষ একদম হেডফোন দিয়ে কিছু শুনছে, চারিদিকে অনেক সাউন্ডের ছবি আছে। সো আমরা কিন্তু প্রতি মুহূর্তে এরকম নানা কিছু হয়, পেছনে একটা গাড়ি চলে গেল, একটা হুইসেলের শব্দ হলো, সবকিছুকে কিন্তু মিনিং বোঝার চেষ্টা করি না। কিন্তু যখন মিনিং বোঝার চেষ্টা করি, দ্যাট ইজ অ্যাক্টিভ। সেটা গাড়ির আওয়াজের শব্দেও হতে পারে, ওটা চলে গেল একটা শব্দ হয়েছে, দ্যাট ইজ হিয়ারিং, এবং চলে গেছে ওটা গাড়ি ছিল, ওটা সম্ভবত ট্রাক না, ওটা মনে হয় বাসের শব্দ। এইভাবে যখন ভাবছি, দ্যাট ইজ অ্যাক্টিভ লিসেনিং, যখন আমরা মিনিং বোঝার চেষ্টা করছি, রাইট? ওকে, সো this is the basic support skill, যেটা আবারও বলছি, and this is a very useful art of support, হ্যাঁ, এবং যেটাকে আমরা অ্যাক্টিভ লিসেনিং বলছি, আর্ট অফ হেল্পিং বা আর্ট অফ সাপোর্ট, সেই জায়গাটা। এবং এই 4টা পয়েন্ট হচ্ছে পিলার, বিল্ডিং কনস্ট্রাকশনের মতো এই 4টা হচ্ছে ভিত্তি: এমপ্যাথি, কনফিডেন্সিয়ালিটি, আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড এবং কনগ্রুয়েন্স। এই 4টা হচ্ছে আমাদের অ্যাক্টিভ লিসেনিং এর, বা কাউকে সাপোর্ট করতে যদি আমি চাই, 4টা হচ্ছে ভিত্তি। সো একটু জিজ্ঞেস করি যে এই ছবিটায় দেখে কি বুঝতে পারছেন? এখানে দুইটা পার্সন মতামত করতেছে যে দুজনেই অ্যাকচুয়ালি রাইট, এন্ড দুজনের ভিউইং অ্যাঙ্গেল থেকে দেখতেছে, একজন 9 আর একজন 6। সো আমরা হচ্ছে দুইটা মানুষের পার্সপেক্টিভ লেভেলটা আলাদা, যেমন আমি কিভাবে দেখতেছি সেই জিনিসটা আলাদা, কিন্তু হচ্ছে আমি এখান থেকে এইটা দেখতেছি, তার মানে এটা না যে এইটি অলওয়েজ রাইট, এটা হচ্ছে রং হতে পারে অন্য একটা সাইড থেকে। একদম একদম, ডিফারেন্ট পারসেপশন। এবং যেটা আপনাদের কথার সাথে মিল রেখে একটু যদি অ্যাড করি, যে এখান থেকে যদি একটা মানুষ তার অবস্থান পরিবর্তন না করে, তখন কিন্তু অন্যজনের পার্সপেক্টিভটা কখনো বুঝতে পারবে না।
ধরেন যে 6 বলছে সে যদি ওই ব্যক্তির জায়গায় না যায় সে কখনোই ফিল করতে পারবে না যে এটা 9, তাই তো? সো যেটা আপনারা বলছিলেন যে কনফ্লিক্ট হচ্ছে, দুজনের জায়গায় তো ঠিক, কেউ কিন্তু ভুল বলছে না, দুজনের জায়গায় ঠিক, কনফ্লিক্ট হচ্ছে। এবং যখন অবস্থান পরিবর্তন হচ্ছে তখন কেবলমাত্র বুঝতে পারছে যে কেন সে আসলে 9 বলেছে এতক্ষণ। সো একটু যদি খেয়াল করেন, দিস ইজ সামথিং এমপ্যাথি, আরেকজনের অবস্থানে দাঁড়িয়ে দেখা বা ফিল করা বা বোঝা। আমরা যখন নিজের অবস্থানে দাঁড়িয়ে আরেকজনকে দেখি সেটা এমপ্যাথি হয় না। যেমন ধরেন আমরা যখন কেউ মারা গেল সে বাসায় যাই, তাদের কাছের আত্মীয় স্বজনের পাশে বসে হয়তো একটু আহারে এত অল্প বয়সে মারা গেল বা এতদিন ধরে কষ্ট পাচ্ছিল এরকম বলছি যখন, তখন কি আমি আমার অবস্থায় থেকে ওই মানুষটার দুঃখের জন্য তাকে কিছু বলছি, which is not empathy, which is কি? sympathy. এক্স্যাক্টলি, সেটা সিম্প্যাথি। আমি কিন্তু তখন একটু অন্য অবস্থায়, আমি একটু উঁচু অবস্থায়, আমি ভালো আছি, আমি তার জন্য আহারে উহারে করছি। এই আহারে উহারে যখন করি দ্যাট ইজ সিম্প্যাথি, দ্যাট ইজ নট এমপ্যাথি, কখনোই না। আমি এই আহারে উহারেটা কখনো করব না যদি আমি এমপ্যাথি ফিল করি। এমপ্যাথি হলে আমি হয়তো মুখে কিছু নাও বলতে পারি কিন্তু আমি ওই সময় সেন্স করার চেষ্টা করছি যে ওর মা মারা গেছে, সো যদি এমন হয় যে আমি আমার মাকে হারিয়েছি আমি ওই অবস্থায় কেমন ছিলাম সেইটা ফিল করার চেষ্টা করছি, বা আমার মা যদি মারা যায় আমার কেমন লাগবে আমি সেইভাবে বোঝার চেষ্টা করছি, সেটা এমপ্যাথি। এবং এমপ্যাথির ক্ষেত্রে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে এটাকে বলা হয় অ্যাজ ইফ কোয়ালিটি। অ্যাজ ইফ এটা আমার হচ্ছে, এই মানুষটা এত কষ্টে আছে কারণ সে তার খুব কাছের মানুষ হারিয়েছে, আমি যখন ফিল করছি অ্যাজ ইফ এটা আমারই হয়েছে। এখন এই অ্যাজ ইফটার বিশেষত্ব হচ্ছে মানে যেটা আমরা কাউন্সিলিং প্র্যাকটিসে দেখেছি যে যখন আমরা বেসিক ট্রেনিং গুলো নিয়ে কাউন্সিলিং প্র্যাকটিস শুরু করলাম তখন দেখা গেল যে এটা হয় সাধারণত সবার ক্ষেত্রে কম বেশি, যে যখন ক্লায়েন্টদের কথা শুনছি তাদের কষ্টের কথা শুনছি, কেউ হয়তো সিভিয়ার কোনো ট্রমা বা অ্যাবিউজের হিস্ট্রি বলছে, খুব খারাপ লাগছে শুনতে, বা সে হয়তো তার মা বা বাবার সাথে তার যে সম্পর্কের যে জায়গাগুলো বলছে খুব কষ্ট হচ্ছে এবং সেই কষ্টটাই বয়ে বেড়াচ্ছি। সেশন গেছে দিনে, রাতের বেলা বারবার মাথায় বাজছে এবং আমাদেরকে তো কনফিডেন্সিয়ালিটির কথা বারবার বলা হয়েছে, কাউকে বলা যাবে না, এই কথাগুলো তো কাউকে শেয়ার করা যাবে না, কাজে নিজের ভেতরে রেখে একা একা কষ্ট পাচ্ছি। কারণ তখনও এমপ্যাথি জায়গায় পৌঁছতে পারিনি। যখন এমপ্যাথি কাজ করে ওই সময় ওই মুহূর্তে কিন্তু কোয়ালিটিতে ছিলাম এবং অ্যাজ ইফ কোয়ালিটির বৈশিষ্ট্য হলে আমি আবার নিজের জায়গায় জাস্ট এরকম আবার রিল্যাক্স হলাম, which is very very important. Otherwise এই সাপোর্টের জায়গাটা আপনারা যখন আরেকটা মানুষের কথা শুনবেন সেটা কতটুকু নিজে ধারণ করতে পারবেন, তাই না? সেই জন্য এমপ্যাথিটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি শুনবো এবং শুনে আবার নিজের পৃথিবীতে নিজের জায়গায় ফিরে আসবো, ওইটা ওখানেই শেষ করে আসতে পারবো। না হলে আমরা বেশি দিন এই কাজটা চালিয়ে যেতে পারবো না। এবং অনেক ক্লায়েন্ট ইভেন আমাদের প্রশ্ন করে এরকম, আমি বেশ কয়েকজন ক্লায়েন্টকে পেয়েছি যে মিস এতজনের কথা শুনেন আপনাদের মানে খারাপ লাগে না, তারপর অসুবিধা হয় না, কিভাবে শোনেন, কিভাবে ধৈর্য ধরতে পারেন? ইটস বিকজ অফ এমপ্যাথি, ফিল করি and then I can move from there. সেকেন্ড পয়েন্টে আসি, কনফিডেন্সিয়ালিটি, যেটা প্রথমে একটু করে আলাপ করেছিলাম। এখন হতে পারে যে আপনি হয়তো আপনার ফ্যামিলির কারো কথা শুনছেন বা ধরেন আপনার গ্রুপের কারো কথা শুনছেন, ও যে বিষয়টা আপনাকে বলেছে সেটা হয়তো ও অন্য কারো কাছেও বলেছে, ইটস ওপেন। কিন্তু কেউ যদি খুব একদম মনের খুব গভীরের কোনো কথা আপনার সাথে শেয়ার করে, সেই জায়গাটা যদি সে মুখে নাও বলে যে তুমি কিন্তু এটা কাউকে বলো না, তারপরেও সেটাকে যত্ন করে আপনার কাছে সংরক্ষণ করা একটা সাপোর্টের একটা পিলার বা একটা শক্তি, যে আপনি সেটা অন্য কারোর সাথে বলবেন না বা শেয়ার করবেন না, আপনি শুধু আপনার কাছেই সেটা রেখে দিবেন।
দিস ইজ ভেরি আপু ইম্পর্টেন্ট। ওইরকম আদারওয়াইজ মুহূর্তে যদি কেউ ডিসিশন চায় যে আমার এখন কি করা উচিত, মানে ওই মুহূর্তে কি ডিসিশন দেওয়া ঠিক আসলে? আমরা কালকে প্ল্যান ছিল একটু করে কথা বলবো যে কাউন্সিলিং এর জায়গাটা কি করি আমরা। মানে কাউন্সিলিং ব্যাপারটা এমন হয়ে যায় যে সে আমাকে জিজ্ঞেস করতেছে, এখন আমি যেটা বলবো সেটাই করবে, মানে তার মানসিক অবস্থা এরকম। ওই মুহূর্তে আসলে তাকে ডিসিশন দেওয়াটা কতটা যুক্তিযুক্ত? স্বর্ণা, আমি যদি এই ডিসকাশনটা অ্যাক্টিভ লিসেনিং এটা শেষ করে যে আমরা কি করব এবং কি করব না সেই জায়গাটা নিয়ে যদি চট করে চলে আসি, ইজ দ্যাট ওকে স্বর্ণা? ওকে, থ্যাংক ইউ। সো আমি জানি না কনফিডেন্সিয়ালিটির জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কেউ এমন আপনার কাছে শেয়ার করে যে সে তার এখন মরে যেতে ইচ্ছা করতেছে এবং সে প্ল্যান করছে কিভাবে করবে বা কিছু চিন্তা করছে, খুব সিভিয়ার এরকম কিছু যদি বলে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কনফিডেন্সিয়ালিটির জায়গাটা প্রযোজ্য না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তার কাছের মানুষদের সাথে কথা বলতে হবে ওই জায়গাটা নিয়ে, যে তার সেফটির জন্য, তার সিকিউরিটির জন্য, তার লাইফের সিকিউরিটির জন্য এবং আপনারও প্রোটেকশনের জন্য। কারণ আপনি তো জেনে গেছেন যে সে নিজের জন্য কিছু হার্মফুল করতে যাচ্ছে, কাজে ওই সময়টা তাকে কিভাবে হেল্প করা যায়, তার কাছের মানুষজনকে না জানালে কিন্তু ওই সময় তার লাইফটা রিস্ক হতে পারে। সো সেই সব ক্ষেত্রে কনফিডেন্সিয়ালিটি ব্রেক করা যায়, হ্যাঁ। এবং সেটা তাকেও বলতে পারেন যে তুমি এটা বলছো, তোমার লাইফটা রিস্ক হয়ে যাচ্ছে এবং এটা আমিও জানলাম, আমিও কিন্তু একটা বিপদে পড়ে যাবো, সো চলো এটা দেখি এখন কি করা যায়, হ্যাঁ। তো তখন তার সাথে কথা বলে কার হেল্প সে নিতে পারে এই জায়গাগুলো তখন ডিসকাশন করার প্রয়োজন হয়। আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, যেটা আমরা প্রথম দিন থেকে বলছি, এটা এই শব্দ তিনটা দিয়ে কি কিছু বোঝা যাচ্ছে? আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, this is something non-judgmental, respect to others. আমি আনকন্ডিশনালি আরেকজনকে গ্রহণ করে নিচ্ছি। পজিটিভ রিগার্ড ইন্ডিকেটস অ্যাকসেপ্টেন্স, আমি কোনো শর্তহীনভাবে মানুষটাকে গ্রহণ করছি। হতে পারে যে কথা বলছি সে আমার বন্ধু, সে একদিন এমন একটা কথা বলছিল আমি মনে খুব কষ্ট পেয়েছিলাম, তো আজকে ও যখন আমাকে বলছে আমি ওই পেছনের ওই চিন্তাটাকে সাথে না নিয়ে বরঞ্চ ওইটাকে সাইডে করে ও যেটা বলছে আমি শুধু সেটাই শুনছি, ওকে মানুষ হিসেবে গ্রহণ করে শুনছি, ওর কিছু বৈশিষ্ট্য দিয়ে ওকে শুনছি না। সেই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। মাহতাব যেটা শুরুর দিন থেকেই বলছেন যে জাজমেন্ট আমরা না করি, যেন সেই না জাজমেন্ট না করার কোয়ালিটি হচ্ছে আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড দিয়ে অ্যাকসেপ্ট করা, আনকন্ডিশনালি অ্যাকসেপ্ট করা, which is not easy, which is not absolutely easy। আমরা কিন্তু সারাক্ষণ আমরা জাজমেন্ট নিয়ে ঘুরি, কারণ জাজমেন্টের মধ্যেই তো বড় হয়েছি, জাজমেন্ট শুনে শুনেই বড় হয়েছি, তোমার এটা ভালো তোমার এটা খারাপ, তুমি এটা খুব সুন্দর করো এটা খুব খারাপ করো, নানা ধরনের জাজমেন্ট, তুমি লম্বা হয়েছো ও খাটো হয়েছে, তোমার চুল ভালো না, তোমার চোখ ভালো না, তোমার মুখ ভালো না, নানা ধরনের জাজমেন্ট শুনে শুনে বড় হয়েছে। কাজে আনকন্ডিশন থাকতে পারা কিন্তু সহজ না। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল, এট দ্য সেম টাইম মাথায় রাখলে হয়তো কিছু কিছু জায়গায় হেল্প করতে পারে। লাস্ট পয়েন্ট which is also very important, congruence। so আমার কথা এবং মনের ভাবের মধ্যে যেন মিল থাকে। সো আমি যেটা মুখে বলছি যে তোমার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে, তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগছে, আর মনে মনে বলছি দূর এটা আবার এমন কি, ব্রেকআপ এটা অন্য বিষয় হলো। তো মনে মনে এভাবে ভাবছি আর মুখে বলছি যে আমার খুব খারাপ লাগছে তোমার কথা শুনে, দুইটা কিন্তু ম্যাচ করছে না। ম্যাচ না করার বিষয়টা কিন্তু অন্যরা বুঝতে পারে, এবং ম্যাচ করতে না পারা ইন্ডিকেট করে আমার এমপ্যাথি কাজ করছে না, এটা ইন্ডিকেট করে আমার পজিটিভ রিগার্ড বা রেসপেক্ট কাজ করছে না। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? Okay. So these are the 4 pillars of helping others by active listening. So এইখানে কোনো পয়েন্ট অস্পষ্ট রয়েছে এরকম কিছু আছে? আর ঠিক আছে? আপু ঠিক আছে, কিন্তু আমি একটা পয়েন্ট অফ ভিউতে আরেকটু শেয়ারিং এর জন্য অনুরোধ করব, যেটা হচ্ছে আমরা একটু আগে যেটা বললেন যে জাজমেন্টাল হওয়ার যে জায়গাটা থেকে একদম বেরিয়ে আসা, কিন্তু এইটা আসলে আমরা কতটা সফল হতে পারবো এই জায়গাটাতে, আমার প্রশ্ন যেটা, মানে আমরা তো সবকিছুই মনে হয় জাজমেন্টাল, এবং ইভেন আমি যখন কারো প্রাইভেট বিষয়গুলো জানতে পারছি, মানে উনি যখন কোনো
সিক্রেট আমার সাথে শেয়ার করছেন, তখনই কিন্তু আমি তার প্রতি আগের যে পয়েন্ট অফ ভিউটা ছিল, যে আমি এখন আপনাকে যে ভিউতে দেখছি, আমি যদি আপনার একটা প্রাইভেট বা সিক্রেট যেটা আমার সাথে আপনি শেয়ার করছেন ওটা জানার পরে কিন্তু আপনার প্রতি আমার পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হয়ে যাবে, একরকম কিন্তু আমি জাজমেন্টাল হয়ে যাচ্ছি। তো সেই জায়গাটাতে আসলে আমি কতটা ইয়ে হতে পারবো, মানে এই ক্ষেত্রে কোনো টেকনিক খুবই মুশকিল নরমালি নিজের মাইন্ড এটা একদমই সহজ না, সেজন্য বারবার বলছি যে এটা বলছি 4টা পয়েন্টে হয়তো মুখে এক্সপ্লেন করার জন্য সহজ, কিন্তু প্র্যাকটিক্যালি ইটস নট ইজি, ভেরি ভেরি ডিফিকাল্ট। স্টিল নাও 10 বছর প্র্যাকটিস করছি, এখনো জাজমেন্ট চলে আসে, এখনো সেশনে বসলে কাজ করছি মনে হচ্ছে যে কোথায় যেন কানেক্ট হচ্ছে না, ক্লায়েন্টের সাথে যেতে পারছি না, কোনো জায়গায় মিস করে যাচ্ছি। তারপর যখন চিন্তা করি তখন দেখি ও মাই গড, ওখানে আমার একটা জায়গায় মাথায় কিছু একটা কাজ করছিল। সো এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার। আপনারা এখন যে হেল্পিং রোলটায় হয়তো আছেন, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, জানি না, ওইটা এত ডিটেলে সুযোগ হয়নি আপনাদের সাথে কথা বলার, তারপর আমি গেস করে যতটুকু বলছি সেই জায়গা হয়তো অনেক ডিফিকাল্ট হবে, বাট যদি মাথায় থাকে না অনেক হেল্প করে, যে এই জায়গাগুলো আমি মেনটেন করবো, এটা যদি ইনিশিয়ালি মাথায় থাকে সেটা খুব হেল্প করে। আমি কিন্তু কাউন্সিলিং প্র্যাকটিসে যখন ঢুকেছি তখনই কিন্তু এরকম অবস্থায় ঢুকেছি। সো ইনিশিয়ালি অনেক ডিফিকাল্টিস হতো, এই যে প্র্যাকটিস করতে 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 এখন কিন্তু অনেক শেপ আপ হচ্ছে। এবং আমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুপারভিশন। যখন আমরা কোনো কারোর সাথে কাজ করতে যে এরকম কোনো ডিফিকাল্টিস ফেস করি বা মনে হচ্ছে যে আমি আসলে আনকন্ডিশনাল থাকতে পারছি না, আমার জাজমেন্ট চলে আসছে, তখন সুপারভিশন নিলে ওই প্রবলেম গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা কাউন্সিলিং নেই তখন, যখন এরকম পার্সোনাল ইস্যুস চলে আসে, মানে জাজমেন্ট চলে আসে, তখন কাউন্সিলিং ম্যান্ডেটরি। তখন আমি কাউন্সিলিং নেই আমার নিজেকে হেল্প করার জন্য, কারণ ওটা কিন্তু যে বলছে তার প্রবলেম না, ওটা আমার প্রবলেম, ওটা আমার ইস্যু যে আমার জাজমেন্ট চলে আসছে। তো তখন আমার নিজে টেক কেয়ার করতে হয়, আমি কাউন্সিলিং নিই তখন। এবং এই সেই যে শুরু হয়েছে কাউন্সিলিং নেওয়া, আমি কাউন্সিলিং ফিল্ডে আসছি তারও অনেক আগে থেকে, আমি 3rd ইয়ার থেকে কাউন্সিলিং নিই, স্টিল কাউন্সিলিং নিই, আর আমি অ্যাজ এ নর্মাল হিউম্যান বিইং লাইক আদার্স। ডক্টররাও ট্রিটমেন্ট নেন তাদের ফিজিক্যাল হেলথের জন্য, আমারও কাউন্সিলিং নেওয়া ম্যান্ডেটরি, আমার একটু বেশি নিতে হয় কারণ আমি অন্য মানুষের কষ্টের কথাগুলো শুনি। তো সেই জন্য আমি আসিফের কথাই আবারও বলি যে আসিফ, ইটস ভেরি ডিফিকাল্ট জব এই নন জাজমেন্টালি শোনা। এখন ডিসকাশনের উদ্দেশ্য হলো গিয়ে অ্যাটলিস্ট মাথায় থাকলে সেটা আমাদেরকে অ্যালার্ট করে, বারবার মনে করিয়ে দেয় যে আচ্ছা জাজমেন্ট কিন্তু কাজ করছে, সো হোয়াট টু ডু। এই যে চিন্তাটা করছে না, ওটাই অনেক হেল্প করে। বাট প্র্যাকটিস করতে করতে এবং ইচ্ছে থাকলে, এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার ইচ্ছা থাকে, তখন আপনি অনেক কিছু ওই জায়গাটা হেল্প করতে পারবেন নিজে। ওকে, সো একদম এটা পিলার বললাম, তো পিলারের ভেতরে এখন ইট বালু সিমেন্ট যদি একটু দেই, সেই জায়গায় কিছু পয়েন্ট। সো কিভাবে, এগুলো তো বললাম স্ট্রাকচার, বাট প্র্যাকটিক্যালি আপনি বিহেভিয়ারে, আচরণে কি করবেন সেই জায়গাগুলো। সো অ্যাটেন্টিভ, অর্থাৎ যেটা আমরা হিয়ারিং এবং লিসেনিং এর কথা বলছিলাম, মনোযোগ দিয়ে শোনা, যে কথাগুলো বলছি সেগুলো শোনা। নন জাজমেন্টাল, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম আমরা, রেসপেক্ট রাখা এবং নন জাজমেন্টাল থাকা। এমপ্যাথি, যেটা কথা বললাম। সো এমপ্যাথি নিয়ে আপনারাও কম বেশি অনেকেরই ধারণা আছে, যদি একটু কেউ শেয়ার করেন যে আমরা আসলে এমপ্যাথিটা, আমার যে এমপ্যাথি কাজ করছে এটা কিভাবে আরেকটা মানুষ বুঝতে পারবে, আমি কিভাবে প্রকাশ করবো? অ্যাকচুয়ালি ম্যাম আমি বলবো একটু, ধরেন একজনের সাথে আমি আননোন একজনের সাথে মিশলাম, কথা বলছি, আমার উদ্দেশ্যটা বা তার সাথে এমন যে ওর জিনিসগুলো আমার সাথে শেয়ারিং হবে বা ওকে আমি সাপোর্ট দিতে যাব বা আমি সাপোর্ট ওর কাছ থেকে পাবো। কিন্তু দেখা যাবে যে ওই যতক্ষণ না এমন কোনো অবস্থা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত স্টিগমা একটা থাকে, সেটা ব্রেক আপ হবে না। সেই স্টিগমাটা যখন চলে যাবে ইয়ের কারণে, তখন আমরা ইজিলি সেই জিনিসটাকে শেয়ারিং বা ইয়ের মধ্যে যেতে পারবো, এটা আমার কাছে মনে হয়। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু বলতে চাই, কিভাবে বোঝা যায় যে আরেকটা মানুষ খুব ফিল করছে আমার কথা? হয় না যে এক একটা মানুষের সাথে কথা বললে খুব আরাম লাগে, মনে হয় যে আমি আসলে যা বলতে চাচ্ছি ও বুঝতে পারছে, সেটা কিভাবে আমরা বুঝি? আমার কাছে মনে হচ্ছে আমি যখন মানুষের কথা বলবো, মানে সেটা হচ্ছে বা যখন হচ্ছে মানে কোনো কন্ট্রোভার্সিয়াল বা কোনো যখন হচ্ছে সিক্রেট কথাগুলো যখন সেই মানুষ হচ্ছে ফ্লুয়েন্টলি বলতে থাকবে আমার সাথে, বা হচ্ছে সেই মানুষ হচ্ছে স্মুথলি বলতে থাকবে, তখন আমি মনে করবো যে না, মানুষটি ফিলে আমি ট্রাস্ট করছি, মানুষটি ফিলে আমি সত্যি
স্মুথলি কথা বলতেছে। আমার কাছে পার্সোনালি মনে হয় এইটা যে একটা মানুষ যখন আমি যখন একটা মানুষের সাথে হেজিটেশন এর কথা বলবো যে আমি চিন্তা করবো যে তাসবাবুর সাথে আমি শেয়ার করছি, তাসবাবু এই জিনিস সম্পর্কে সাথে শেয়ার করবে কিনা, তখন আমি নিজে কিন্তু স্মুথলি কথা বলতে পারবো না। আমার কাছে পার্সোনালি মনে হয় তো তখন হচ্ছে আমি একটা হেজিটেট করবো যে একটু বলবো, অনেক সময় থেমে যাবো, একটু বলবো থেমে যাবো। তো আমি যদি মানুষটাকে একটু ট্রাস্ট করি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি স্মুথলি কাহিনী মানে তার সাথে আপনার আমার যে শেয়ারিং যে টকগুলো আছে বা বিষয়গুলো আছে খুব ইজিলি বলে দিতে পারি। এখানে ওই যে আমরা চেক করব কিভাবে যে আমি যে আছি আর একটা মানুষের কথা শুনছি, তো সেক্ষেত্রে আমাকেও তো বুঝতে হবে যে আমি আসলে ঠিক মতো শুনতে পারছি কিনা, তাই না? তো তখন ওই জায়গাগুলো একই ভাবে যে আমার কোনো জাজমেন্ট কাজ করছে কিনা, আমি মানুষটিকে পুরো শুনতে পারছি কিনা, নাকি মাথায় আমার পেছনে অন্য কোনো চিন্তা ভাবনা কাজ করছে। এবং আমাদের কিছু শব্দ দিয়েও আমরা প্রকাশ করতে পারি আমরা বলার সময়, যদি ইনিশিয়ালি প্র্যাকটিসের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। যে ধরেন কেউ খারাপ লাগার জায়গাটা বলছে এবং তার খারাপ লাগাটা আপনিও দেখে বুঝতে পারছেন যে মানুষটা খুব কষ্টে আছে, তো সেই কষ্টের সময় সেইটাই আপনি একটু খেয়াল করা যে আসলে কষ্টটা যে হচ্ছে কেমন লাগতেছে, নিজেও চিন্তা করার সাথে সাথে যে ও হয়তো বলছে যে ওর ফ্যামিলিতে কোনো ক্রাইসিসের কথা, ওর মায়ের সাথে কোনো অসুবিধার কথা হয়তো সাপোজ বলছে, তো তখন একটু নিজেও চিন্তা করা যে ওর জায়গায় যদি আমি থাকতাম আমার কেমন লাগতো, আমার মা যদি আমাকে এভাবে বলতো কেমন লাগতো। সো ইনিশিয়ালি এভাবে যখন নিজেকে আপনি হেল্প করবেন, আপনি তখন ওই ফিলিং এর জায়গাটা পৌঁছে যাওয়াটা একটু সহজ হয়। এবং প্রকাশ করার ক্ষেত্রে আমরা অনেক সময় ইনিশিয়ালি বলি যে এভাবে কখনো কখনো বলা যায় তোর কথা শুনে আমার মনে হচ্ছে যে ওর কত কষ্ট হচ্ছে এখানে, তোমার কথা মানে তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি অনেক কষ্টে আছো বা খারাপ লাগছে, বা আপনার যেটা মনে হয় তাকে দেখে। অনেক সময় মনে হয় যে মানে কথাবার্তা বলছে যে মনে হচ্ছে খুব মানে খুব স্টিফ হয়ে আছে, রেগে যাচ্ছে, এরকম সেটাও বলা যেতে পারে যে তোমাকে দেখে আমার মনে হচ্ছে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, তোমাকে দেখে আমার মনে হচ্ছে, আমি বলছি না তুমি রেগে গেছো, হ্যাঁ তুমি রেগে গেছো এটা আমি বলবো না, আমি বলতে পারি যে তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তোমার অনেক রাগ কাজ করছে। কারণ আমরা কিন্তু একটা মানুষকে যে সম্পূর্ণ 100% বুঝিয়ে ফেলবো এমন কোনো গ্যারান্টি নাই। সো আমরা যদি ওইভাবে বলতে পারি যে তোমাকে দেখে আমার মনে হচ্ছে, কাজে তখন ওই মানুষটা আপনি যদি ভুলও বুঝে থাকেন ওই মানুষটা আপনাকে কারেক্ট করে দিবে যে না আমার রাগ হচ্ছে না, আমি খুব এখন মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। সো এই ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি বলেন যে তুমি রেগে গেছো, তখন আপনি হচ্ছেন একটু উপরে উঠে গেলেন, আপনার পজিশন উপরে, যেটা এমপ্যাথি না। যদি আপনি বলেন যে তোমাকে দেখে আমার মনে হচ্ছে, তাহলে আপনি ইকুয়াল পজিশন, সেম পজিশনে। এমপ্যাথি সবসময় বলে যে আমরা দুজন সহ একই অবস্থায় থাকি, আর সিম্প্যাথি মানে আমি একটু উপরে তুমি একটু নিচে। ওকে, সো কনগ্রেন্সের কথা বলেছি, হেল্পফুল পশ্চার, যদি মানে 2-3টা বিষয় গুরুত্বপূর্ণ, যে যদি আপনারা এমন হয় যে কোনো কোথাও বসে কথা বলছেন, সো একটা ডিস্টেন্স, একটা মিনিমাম ডিস্টেন্স বজায় রাখা, না হলে খুব বেশি ক্লোজ হয়ে গেলে কিন্তু একটা মানুষ আনকমফোর্টেবল ফিল করে, বিশেষ করে যদি অপোজিট জেন্ডার হয়। সো খুব ক্লোজলি বসলেন, আপনি নিজে একজন মেয়ে, আপনি একটা ছেলের সাথে কথা বলছেন, আপনি খুব ক্লোজলি যে কথা বলবেন কমফোর্টেবল হবে না। সো একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করাটাও খুব গুরুত্বপূর্ণ। এবং কথা বলার সময় যদি এই যে ধরেন ইভেন আমরা স্ক্রিনে আছি, আপনাদের সাথে কথা বলছি, এখন যদি আমি বারবার এদিক ওদিক তাকাই, এরকম এদিক ওদিক তাকাই, আপনাদের কি খুব ভালো লাগবে? যখন আপনারা কথা বলছেন আমি যদি এই এতটুকু দেখেন কত দূরে আমরা, এতটুকু অ্যাটেনশন যদি না দেই, তখন মনে প্রশ্ন আসবে ও আপনি শুনছেন নাকি অন্য কিছু করছে। তো সেই জন্য যখন আমরা মানুষটাকে শুনি তার দিকে তাকিয়ে, এবং এরকম না যে আমি এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো, আমি একটা জেন্টাল লুকে থাকবো, খুব মানে স্বাভাবিক, যেটা আরেকজনকে হেল্প করবে বলতে, সেরকম একটা আই কন্ট্যাক্টে থাকবো। এবং আমার নিজেও আমি খুব রিল্যাক্স হয়ে বসবো, এমন না যে আমি খুব অস্থির হয়ে আছি। তো আমি নিজেও খুব রিল্যাক্স ভাবে তার কথাটা একটু সামনের দিকে ঝুঁকে এভাবে বলতে পারলে আইডিয়াল। বাট আমি জানি না আপনারা কোন সেটিং এ কাজ করবেন বা কোন জায়গায় প্রয়োজন হতে পারে, আপনারা তো আসলে মানুষের যে কোনো কারোর সাথে কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হলেও এই জায়গাগুলো কিন্তু মেনটেন করা যায়। হ্যাঁ, তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখা। ইউজ অ্যাপ্রিসিয়েশন, যেটা সেলফ কেয়ারের জায়গা আমরা বলছিলাম, আপনি ওই মানুষটাকেও ফার্স্ট অ্যাপ্রিসিয়েশন এটা করতে পারেন, যেটা খুবই ইউজফুল, যে আপনি যে আমাকে এই কথাগুলো বলছেন সেটার জন্য
মানে সেটার জন্য আমি নিজে খুব ভালো বোধ করছি যে আপনি আমাকে নির্ধারণ করেছেন এই কথাগুলো বলার জন্য, বা আপনি ওই মানুষের সাথে যেরকম সম্পর্ক সেই ল্যাঙ্গুয়েজে বলা। এরপরে বিভিন্ন জায়গায় সুযোগ তৈরি করে নেওয়া, যে তাকে একটু অ্যাপ্রিসিয়েট করা, কারণ অ্যাপ্রিসিয়েট করলে হয় কি মনটা তো খুব ভারাক্রান্ত হয়ে থাকে, সেই সময় যদি একটু পজিটিভ কিছু শুনে তখন কিন্তু হেল্প হয় স্ট্রেস রিলিফে। ফর এক্সাম্পল মানে কেউ হয়তো খুব কষ্টের কথাগুলো বলছে, আপনি কোনো সুযোগই পাচ্ছেন না, কি বলবেন বুঝতেই পারছেন না, এই সময় আমি কি বলবো। একটা হতে পারে যে আপনি যে আপনার মনের কথাগুলো তুলে ধরতে পারছেন, which is really wonderful, আপনার মনে ওই শক্তিটা আছে, বা আপনি এইভাবে গুছিয়ে বলতে পারছেন। এটা কিন্তু আমি এমনি এমনি বলবো না, আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে বলবেন না। আপনার যদি সত্যি মনে হয় যে আসলে এটা একটা ভালো কাজ উনি করতে পারছে, তাহলে শুধু বলবেন। ইউজ রিফ্লেকশন, আপনার যদি কোনো কিছু মনে হয় এখানে আপনার বলার আছে, আপনার নিজের কোনো জায়গা মনে হয়েছে, সেই জায়গাটা ইউজ করতে পারেন। কোথাও না বুঝলে ক্লারিফাই করা, যে মনে হয় যদি আচ্ছা কি বললাম ঠিক ধরতে পারলাম না, তখন প্রশ্ন করা যে আমি হয়তো বুঝতে পারিনি এই জায়গাটা, আমাকে একটু বুঝতে হেল্প করবেন, যে আপনি যেটা বলেছিলেন সেটা কি এরকম। হ্যাঁ, তো ক্লারিফাই করে নেওয়া। এবং আস্ক অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন, আননেসেসারি কোশ্চেন না, যেটা প্রাসঙ্গিক না এরকম প্রশ্ন না করা, প্রাসঙ্গিক প্রশ্ন করা। এবং প্রশ্ন করার ক্ষেত্রে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে ওয়াই কোশ্চেন না করা। সো হয়তো বলছে যে আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করে ফেললাম যে এখন আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে, আমার মনে হয় আমি কেন করলাম। সো তখন আপনিও পাল্টা প্রশ্ন না করা যে আসলে তুমি এত খারাপ ব্যবহার করছিলা কেন, বা ওই সময় এত রেগে গেছিলা কেন। হ্যাঁ, এই কেন দিয়ে প্রশ্ন না করা। এনি ক্লু কেন করবো না আমরা, কেন প্রশ্ন কি হবে কেন দিয়ে বললে? তাহলে সেই ব্যক্তি ভাবতে পারে যে আমি তার কাছে জবাব দিতে চাচ্ছি, এরকম হতে পারে। একদম। এবং চ্যালেঞ্জ ফিল, মানে আপনাদের কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা খুব চ্যালেঞ্জ ফিল করি। ধরেন অনেকেই আজকে আসতে নেটওয়ার্ক কারণে আসতে দেরি হয়েছে, এখন আমি যদি জিজ্ঞেস করি আপনারা টাইমলি আসেন না কেন, এটা তো ট্রেনিং, টাইমলি আসাটা খুব গুরুত্বপূর্ণ, টাইমলি আসেন না কেন। তাই কেন দিয়ে যখন বলছি হঠাৎ করে কিন্তু একটা ধাক্কা লাগে, তাই না? বলছি আমরা খুব জেন্টলি প্রশ্নগুলো যে করবো, হাউ, ওয়েন, ওয়্যার, এই ধরনের প্রশ্ন দিয়ে করা যায়। এবং কেন কোনো প্রয়োজনীয়তা থাকলে প্রশ্নটার ভাষাটা বদলে দেবো। সো যেমন হতে পারে যে আমি খেয়াল করলাম যে অনেকেই আজকে আসতে সময় লেগেছে, কোনো কারণ ছিল কি সেটার, আমি কেনটাই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে করলাম। সো এই ল্যাঙ্গুয়েজ সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, ল্যাঙ্গুয়েজটাই হেল্প করবে আরেকজন বলবে নাকি থেমে যাবে সেই জায়গাটা। এবং লাস্ট অফ অল যদি আপনাদের কোনো ডিসকাশন হয়, সেক্ষেত্রে একটা পুরো জায়গাটা কি হলো কি বুঝেছেন সেটা নিয়ে একটা সামারি হতে পারে প্রয়োজন হচ্ছে। এটা হচ্ছে অ্যাজ এ হোল বিহেভিয়ার লেভেল আপনারা কি করবেন সেই জায়গাটা। সো স্বর্ণা একটা প্রশ্ন করেছিল যে অনেক সময় কেউ একদম এক্স্যাক্টলি জিজ্ঞেস করে ফেলে যে এই সিচুয়েশন এরকম এরকম, সো আমি কি করবো। এখন এই জায়গাটায় আপনাদের জায়গা থেকে আপনাদের কোন রোলে যাবেন আমি জানি না, এটা আপনাদের সিলেকশন আসলে আপনারা কি করবেন। কারণ আমরা কিন্তু অ্যাজ এ বড় ভাই বা ফ্রেন্ড অনেক সময় একজন একজনকে সাজেশন দেই, সেই সাজেশনে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আমি প্রফেশনাল কাজ করি, যেমন আমি পার্সোনালি কাউন্সিলর হিসেবে যখন কাজ করি, আমার কোনো এখতিয়ার নাই কাউকে সাজেশন দেওয়ার, কারো প্রবলেম সলভ করে দেওয়ার, কারো কোনো অ্যাডভাইস দেওয়ার। এটা আমার কাজের বহির্ভূত। কাউন্সিলিং ইজ নট সামথিং প্রবলেম সলভিং, অ্যাডভাইস গিভিং, সাজেশন গিভিং, হ্যাঁ, কোনো সলিউশন, এটা কাউন্সিলিং না। সো আমি আমার প্রফেশন থেকে এটা করতে পারবো না। বাট আপনি যেখানে কাজ করছেন, আপনি কোন সম্পর্কে কাজ করছেন, কার সাথে কাজ করছেন, সেটা বুঝে আপনি ডিসিশন নিতে হবে তখন যে আপনি এটাকে আপনার ওখানে কোনো কিছু বলার আছে কিনা। রাইট? তো এটা কমপ্লিটলি স্বর্ণা ওই সময় অন স্পট রিলেশনশিপ অনুযায়ী আপনাকে বলতে হবে। এবং আসলে হেল্পফুল হয় কি যে সরাসরি প্রশ্নের মানে আমাদের দিক থেকে কোনো সলিউশন না দিয়ে যদি মানুষটাকে একটু বুঝতে হেল্প করা যায় যে ওর কি করা উচিত, সেটা যদি ও নিজে একটু চিন্তা করে বের করতে পারে, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু। ওকে আপু, আসলে লাইফে কখনো কখনো এমন সময় আসে যে আমরা আসলে নিজেরা ভেবে উঠতে পারি না, তো সেই সময় হয়তো আরেকজনের ওই গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট হয়, সেই সব জায়গায় আমরা হয়তো কাউকে হেল্প করতে পারি। রাইট? সো দিস ইজ all about
আমাদের অ্যাক্টিভ লিসেনিং। সো আমরা এই অ্যাক্টিভ লিসেনিং বা সেলফ কেয়ার যে জায়গায় বলি, দুই জায়গা নিয়ে কোনো প্রশ্নের জায়গা থাকলে সেই জায়গা নিয়ে একটু আলোচনা করতে পারি, এবং প্রশ্ন উত্তর নিয়ে গতকাল কথা বলেছি যে আমরা প্রশ্ন উত্তর নিয়ে দেখবো যে আলাদাভাবে কি করা যায়। আমি কালকে আপনাদের সাথে শেয়ার করেছি, ফেসবুকের পেজে ইনবক্সে প্রশ্ন করতে পারেন অথবা ইমেল করতে পারেন, যে প্রশ্ন দুই একটা পেয়েছি অলরেডি আমি। সো যে জায়গাগুলো নিয়ে আমরা প্রয়োজন হলে যদি আপনারা এগ্রি করেন তাহলে আলাদা একটা আয়োজন করব। সেশন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমরা আলোচনা করব আজকে। জি স্যার। ম্যাম আমি একটু আমার অফিশিয়াল পারপাসে একটু আগেই চলে যেতে যাচ্ছি, আমার একটু খারাপ লাগছে, শেষ করতে পারছি না, কিন্তু আমার অফিশিয়াল মানে টাস্ক আছে, এটা অ্যাটেন্ড করতে হবে। তা সবাইকে শুভেচ্ছা, এবং আপনাকে সুন্দর করে এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য আমি অনেক উপকৃত হয়েছি। আমি চেষ্টা করবো, আর আমি মনে করি যে আমার ইয়াং জেনারেশন যারা এখানে আছে তারা আরো বেশি হাসবে এটা নিয়ে, এবং এদের হাসিটা আরো দ্রুত ছড়াবে। আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার, আপনি ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত ছিলেন। থ্যাংক ইউ। আমি থাকতে পারতে ভালো লাগতো, আমার খুবই জরুরি, 15 মিনিট অপেক্ষা করছি, আর পারছি না। কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ। সো আজকের সেশন রিলেটেড বা কোনো জায়গা সেলফ কেয়ারের জায়গা প্লাস অ্যাক্টিভ লিসেনিং, আজকে শুধু না আমরা 3 দিনে যতটুকু আলোচনা করলাম, বিকজ আজকের লাস্ট সেশন, আমার আজকে যখন মনে হলো আজকে শেষের দিন, কেন জানি মনটা একটু খারাপও লাগছিল যে আপনাদের সাথে একটা ইন্টারাকশন হচ্ছিল, খুব ভালো লাগছিল আসলে। সো 3 দিনের আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কমেন্ট থাকে চ্যাট করতে চান। আপু আমরা কি একদিন এক্সট্রা একদিন যে কথা বলছিলাম গতকালকে, ওটা কি করতে পারি কিনা? হ্যাঁ করতে পারি তো তাসিন। আগামীকাল না তাসিন, একটু কথা বলে আমার হয়তো রোববার বা সোমবার হলে সুবিধা হয়, ফ্রাইডে স্যাটারডে না। আমার কাছে মনে হচ্ছে এখানে একটা দিন ব্রেক নিয়ে সবার কোশ্চেনগুলো হচ্ছে কালেক্ট করে তারপর হচ্ছে একটা নেওয়াটা বেটার, ফার্স্ট 4 থেকে 2 দিন টাইম দিয়ে। আচ্ছা, আর রবিবার আপু? হ্যাঁ আমার জন্য ঠিক আছে। এর মধ্যে আপনাদের প্রশ্নগুলো আপনারা চাইলে আপনারা কেউ কালেক্ট করতে পারেন, সেটাও অসুবিধা নাই, অথবা আমাকে একদম পার্সোনালি আপনারা পেজে ইনবক্স অথবা ইমেল করতে পারেন, সেটাও সমস্যা নেই। আপু আমি মাঝখানে 5-6 মিনিটের জন্য ছিলাম, বাকি সময় তো থাকতে পারিনি, তো একটু যদি মানে আমি শুধু বলবো যে কি কি টপিক নিয়ে কথা হয়েছে যদি একটুখানি বলেন, শুধু কি কি টপিক নিয়ে কথা হয়েছে, আর কিচ্ছু না। আমরা মোটা দেখে 2টা টপিকে আজকে কথা বলেছি, আমরা কিভাবে নিজেদের যত্ন নিতে পারি সেই জায়গাটা, আর একটা হচ্ছে কিভাবে সাপোর্ট করতে পারি। সো যত্ন নেওয়ার ব্যাপারে বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আপনাদের কাছ থেকেও অনেকগুলো শেয়ারিং এসছে, আমি চট করে সবার উদ্দেশ্যে একটু পড়ছি। যেমন আপনারা নিজেদের যত্ন নিতে কি কি করেন সেই জায়গায় পেয়েছি, ভালো লাগে যে কাজগুলো করতে সেগুলো করা হয়, শখের কাজ করা হয়, আর কেউ নিজের মতো করে একটু সময় কাটায় সেটা হয়, নামাজ পড়া বা অন্য যার যার রিলিজিয়নের প্রেয়ার গুলো করার কথা বলেছেন, অন্যদের সাথে শেয়ার করা, কথা বলা, সেই জায়গাগুলো হয়, লেখালেখি করা, রান্না করা, গান করা, সেই জায়গাগুলো অনেকে করে, নিজেকে নিজে বুস্ট আপ করার জন্য সেলফ ডায়ালগ হয়, নিজের সাথে কথা বলা হয়, বাচ্চাদের সাথে সময় কাটানো, শিশুদের সাথে সময় কাটানো, এরকম কিছু সেলফ হেল্পের কিছু পয়েন্ট আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে। এছাড়াও কিছু পয়েন্ট আলোচনা করেছি যেগুলো আমি আশা করি এই পয়েন্টগুলো আপনাদেরকে দিয়ে দিব। 3 দিনের যে আমাদের ডিসকাশনের মেইন টপিক গুলো ছিল আমি টোটালটা করে একসাথে করে আপনাদেরকে দিয়ে দিব। আজকে একটা ফিলিং চার্ট শেয়ার করেছি পিডিএফ এ, আমি জানি না সবাই ওপেন করতে পেরেছেন কিনা। ওখানে দেখবেন যে 4টা ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ফিলিং আছে, আপনারা ওইটাও একটু দেখতে পারেন। আরো 2-1টা জিনিস আমি গ্রুপে শেয়ার করে দিব। উপমা অ্যাক্টিভ লিসেনিং এর পার্টে কি ছিলেন আপনি? অ্যাক্টিভ না, ভিডিও করা আছে, সমস্যা নাই উপমা। আচ্ছা আচ্ছা, সো আপনি একটু দেখে নিয়েন, কোথাও কনফিউশন থাকলে আবার বলেন। মানে পার্সোনালি জিজ্ঞেস করতেছি যে আপু আমরা মানে স্লাইড যে 3টা আপনার 3 দিনের যে 3টা স্লাইড, এই 3টা স্লাইডটা কি শেয়ার করার মতো আর আপনার একটা পার্সোনাল যদি হয়? না না না, পার্সোনাল আর কি রে ভাই, এগুলা তো মানে পার্সোনাল অনেক কিছু আছে। অনেস্টলি বলতে আমি যদি বলি যে আমার কয়েকটা সেশনে এরকম এক্সপেরিয়েন্স হচ্ছে যে দে আর নট ইন্টারেস্টেড টু শেয়ার देयर স্লাইডস, সো দ্যাটস ওয়াই আমি জিজ্ঞেস করে নিলাম যে কারণ এই জিনিসটা আপনি জানেন যে অনেক হচ্ছে স্লাইডগুলো শেয়ার করতে চায়, দ্যাটস ওয়াই আমি আগে জিজ্ঞেস কোনো অসুবিধা নেই, দুনিয়াতে এত ভালো ভালো জিনিস আছে, সেখানে এইটুকু শেয়ার করলে আপনার যদি কোনো কারো কাজে লাগে সেটাই আমার অনেক ভালো লাগা কাজ করবে। আমি সুবিধার জন্য বলছিলাম যে 3টাকে এক জায়গায় করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব।
তো একবারে এটা যেন বেটার, পুরো জায়গাটা পাওয়া যায়। এটা বেটার। হ্যাঁ, তিনটা আলাদা আলাদা না করে একসাথে করে আমি পিডিএফ করে দিয়ে দিব, যাতে যে কেউ যে কোনো জায়গা থেকে ওপেন করতে পারে। ঠিক আছে? ওকে, সো কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু আছে, বা কারোর যদি কোনো খুব বার্নিং কোয়েশ্চেন থাকে সেটাও আমরা আলোচনা করতে পারি। একটা প্রশ্নের অবশ্যই আনসার করব, যেটা প্রথম দিন ছিল, আমি 2 দিন ধরে হ্যাং করে রেখেছি। এর মধ্যে কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমি একটু প্রশ্নটা খুঁজে নিই। সো প্রশ্নটা আপু ছিল আমার একটা এরকম, প্রশ্ন জি আপু একটু ধরে রাখেন প্রশ্নটা, আমি আগের প্রশ্নটা নিয়ে আলোচনা করে আসছি। ঠিক আছে? সো প্রশ্নটা ছিল এরকম যে how can we tackle taking everything too personally, such as someone is discussing overall matter but one is taking as it's indicating him or her. So again, being too attached with everything, like why this happened to someone else's life, it's not fair, why people are behaving in a wrong manner, etc., making the person upset. So আমি যদি বুঝে থাকি প্রশ্নটা, আমি মনে হয় যে প্রশ্ন করেছেন আছেন এখানে, তো যদি বুঝে থাকি বিষয়টা এরকম যে কেউ মানে জেনারেল কথা হচ্ছে তার মধ্যে পার্সোনালি নিয়ে নিচ্ছে, এরকম তো বিষয়টা। সো ইটস নট সামথিং যে এক দু কথায় কোনো উত্তর আছে, কারণ এই বিষয়টা এরকম, এটা কিন্তু ব্যক্তিত্বের একটা ধরন যে আমি বিষয়টাকে কিভাবে দেখি। তো যে এই কাজটা করুক না কেন, মানে এটা কিন্তু আমাদের অনেকেরই হয় যে একটা জেনারেল একটা আলোচনা হচ্ছে, তার মধ্যে সে খুব রেগে গেল, মানে তুমি এভাবে বললা কেন, সো হয়তো বলছে যে না আমি তো তোমাকে বলি না, আমি তো এমনি বলতেছি। তখন আমরা মনে করি যে এটা মনে হয় আমাকে ইন্ডিকেট করছে, হয়তো ওই বিষয়েও কিছুই জানে না, কিন্তু আমার লাইফের স্টোরি তো আমি জানি, তো আমার মনে হয় আমাকে ইন্ডিকেট করছে। এরকম অনেক সময় থাকে আপু। এটা পাশাপাশি আমি আরেকটা জিনিস বোঝাতে চেয়েছি যে অনেক সময় এরকমও হয় ব্যাপারটা, ধরেন আপনি একটা মুভি দেখছেন, মুভিতে হয়তো এমন একটা কিছু দেখাচ্ছে যেটা আপনার মানে এস্টাবলিশ করলো, যেটা হচ্ছে আপনার এথিক্যালি ঠিক মনে হচ্ছে না, তো আপনার খারাপ লাগছে বা মানে আপনি খুবই পার্সোনালি নিয়ে নিচ্ছেন, বা আরেকজন একটা ভুল কাজ করছে, পৃথিবীতে তো এরকম অনেক কিছুই হবে, কিন্তু দেখা গেল আপনার মনে হচ্ছে এরকম কেন হবে, আপনি আপসেট ফিল করছেন যে তার সাথে এই অন্যায়টা কেন হলো, হয়তো আপনার সাথে সেটা হয়নি। তো এইগুলো আসলে তো অনেক মানে পার্সোনাল ইমোশনালি ভালো থাকার জন্য প্রবলেম ক্রিয়েট করে। একদম একদম। সো এখানে আমি জানি না নিটল আপনি কার কথা বলছেন, যদি এটা আরেকজন মানুষের ইস্যু হয় তখন কিন্তু আমরা আসলে খুব বেশি হেল্প করতে পারবো না। এটা একদম ব্যক্তিত্বের বড় একটা ধরন, এটা চট করে কিছু একটা চেঞ্জ করে কিন্তু পরিবর্তন হবে না, এবং এই জায়গাটা ওই মানুষটার নিজেরও অনেক কষ্ট হয় এবং তার আশেপাশের মানুষেরও কষ্ট হয়। তো যদি এটা অন্যের বিষয় হয়, তার আসলে হেল্প নেওয়ার বিষয়, যে সে যদি চায় নিজে, তার হেল্প নিতে হবে, এবং চারপাশের মানুষ যারা ওই জায়গাটায় সাফার করে, সো সেই জায়গায় একই কথা বলবো যে যে যদি এমন হয় যে আমার সামনের মানুষটা এমন করছে, আমিও পার্সোনালি না নিই, ওটা ওর ইস্যু বা ওর অসুবিধা, তো ওর অসুবিধার মধ্যে আমি ঢুকে না যাই। হ্যাঁ, তো বাট এটাও ঠিক যে অনেক সময় রিয়েলিটিতে ডিল করা অনেক ডিফিকাল্ট হয়, বাট এট দ্য সেম টাইম আমি কিন্তু অন্য কাউকে পরিবর্তন করতে পারবো না যদি মানুষটা না চায়। তো সেই জন্যই, এবং এটা আসলে ব্যক্তিত্বের খুব মানে গাঢ় একটা বিষয়, এটা খুব সিম্পল বিষয় না। ওকে আপু, আপনি প্রশ্ন করতে চেয়েছিলেন, এখন যদি করেন। জি আপু, আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপু আমি একটা জিনিস ফিল করি যে ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ আলাদা, মানে প্রত্যেকটা মানুষের পারসেপশন চিন্তা ভাবনা আলাদা থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এই জিনিসটা মানে যদি এমন হয় যে আমি একটা জিনিস খুবই মানে একটা আমার লাইফে একটা ইম্পর্টেন্ট কিছু, বা আমি যেভাবে চিন্তা করি সব সময়, তো আমি একটা জায়গায় এসে দেখলাম যে সাপোজ যে আমার সামনে মানুষটা এভাবে চিন্তা করছে না, একদমই ডিফারেন্ট ভাবে চিন্তা করছে, তো এই জিনিসটা আমাদের আসলে কিভাবে নেওয়া উচিত আপনি মনে করেন? আমার আমি সামনের এই মানুষটা জিনিসটাকে ডিফারেন্টলি কিভাবে, ভাবছে, তাই তো? হ্যাঁ, সাপোজ এমন একটা জিনিস যেটা আমি সবসময় মনে ধারণ করে আসছি একভাবে, কিন্তু সে একদমই ডিফারেন্ট ভাবে ভাবছে, তার পার্সপেক্টিভ থেকে তার অপিনিয়নটা আমি ভুলও বলতে পারছি না, কিন্তু তার পারসেপশনটা আমার সাথে মিলছে। তো এই অসুবিধা কি? জিনিসটা
হ্যাঁ সেটাই ডিফারেন্ট হলে যে অসুবিধা কি? আচ্ছা আমার যেটা মানে একটা মানে আমি কোয়েশ্চেনটা করার যেটা রিজন সেটা হলো যে আমার নিজের অন্যান্য কারো ডিফারেন্ট পারসেপশন হলে মানে এটা নিয়ে কোনো সমস্যা থাকে না, বাট দেখা যায় যে সামনের মানুষটা এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে যে আমি কেন এভাবে ভাবছি। একদম। তো এটা একটা বিশাল প্রবলেম হয়ে যায় তখন। খুব খুব মুশকিল হয়ে যায় তখন যখন, এবং আমরা দেখি কি যখন আমরা মেন্টাল হেলথ প্রফেশনালরা অনেক সময় আমার কলিগদের সাথে আলোচনা হয় যে সব কষ্টটা মনে হয় আমাদেরই হয়, কারণ এই যে গ্রোথের কথা জানি, অন্যকে একসেপ্ট করার জায়গা, নন জাজমেন্টাল থাকা, এমপ্যাথি থাকা, এগুলো তো পার্সোনাল লাইফেও ব্যবহার করি। সো সব কষ্টগুলা করতেছি আর অন্যরা বকাটা দেওয়ার সময় বা পচা করে কথা বলার সময়, জাজমেন্ট দেওয়ার সময় সবই দিচ্ছি, কিন্তু আমাকে সবই দিচ্ছে। সো সেই জায়গা থেকে আপনার কথাটা যদি আমি বুঝে থাকি যে আপনি একজন আলাদা মানুষ হিসেবে তার চিন্তাটাকে গ্রহণ করতে পারছেন বা তার ভাবনাটাকে রেসপেক্ট করতে পারছেন, কিন্তু অপর পাশের মানুষটা হয়তো করতে পারছে না। সো সেম থিং আবার ঘুরিয়ে দেন যে ওই মানুষটা যে আমাকে গ্রহণ করতে পারছে না ওইটাকে আবার একসেপ্ট করা, যে ওর রিয়েলিটিতে এটা নাই, ও হয়তো এটা এক্সপেরিয়েন্স করে না, ওর ওই সেন্স বা ওই ডেভেলপমেন্টটা হয় না, ওই এনভায়রনমেন্টটা পায় না যেখানে ওর পার্সোনালিটি এভাবে গড়ে উঠবে যে ও আরেকটা মানুষকে এভাবে ইন্ডিভিজুয়াল মানুষটাকে দেখতে পারবে। সো ইটস ভেরি টাফ জব। এট দ্য সেম টাইম আমাদের খুব বেশি কিছু করার নাই, যেহেতু সেটা আরেকটা মানুষের ব্যাপার। আপু অনেক সময় আমি যদি আমার একদম পার্সোনাল জায়গা থেকে বলি, আমি যেটা করি অনেক সময় কোন জায়গায় টেকনিক্যালি ইউজ করি, টেকনিক্যাল হই ইন আ সেন্স। আমার কাউন্সিলর আমাকে বলেছিল দিস ইজ সামথিং, আমি খুব গিল্ট ফিল করতাম আগে যে টেকনিক্যাল হওয়ার মানুষ আমি না, মানে আমি যেটা করব একদম ট্রান্সপারেন্সি করব। তো আমাকে খুব সুন্দর করে হেল্প করেছিল বুঝতে যে দিস ইজ সামথিং ফর সার্ভাইভাল, তোকে তো বাঁচতে হবে, পরিবেশের সাথে কোপ করতে হবে। তো এটা কোপিং এর জন্য আমি করছি। তো টেকনিক্যাল ইন আ সেন্স যে কথাটা আমি জানি যে আমার এই ভ্যালুসটা একসেপ্টেড হবে না, রেসপেক্টেড হবে না, সো আমার ভ্যালুসটা আমিই না ক্যারি করি, আমার এই মতামতটা আমি ধারণ করি। নট নেসেসারি সবসময় ভোকাল হতে হবে, বাট আমার চিন্তাটার সম্মান আমি আমার কাছে রাখি। কিছু কিছু জায়গায় এরকম করা যায়, কিছু কিছু জায়গায় জাস্ট ইগনোর, কিছু কিছু জায়গায় প্রয়োজন হলে ফাইট। সো ডিপেন্ডস অন সিচুয়েশন, ডিপেন্ডস অন রিলেশনশিপ, আপনি কার সাথে করছেন, কতটুকু করছেন। এই মানুষটাকে কি আপনাকে জাস্ট ছেড়ে ফেলে দিবেন, নাকি এই মানুষটার সাথে কনফ্লিক্টে যাবেন, নাকি এই মানুষটার সাথে পজ রেখে আপনি নিজেকে হেল্প করবেন। রাইট? সবার সব কথা কিন্তু আমরা ধরবো না, ওই ডিসকাশনে যেতে পারি না, বাট সবার সব কথা ধরলে কিন্তু আমাদেরই কষ্ট হবে। রাইট? আমি জানি না আপু আপনার প্রশ্নের আনসার করতে পেরেছি কিনা। থ্যাংক ইউ আপু। সো আর কোনো কোয়েশ্চেন বা কোনো কথা আছে কি আমাদের? মাথা জোরে জোরে মাথা নাড়ছে, আর কিছু নাই, ইটস অলরেডি 11:50। ও এরকম কিছু না আপু, বেসিক্যালি হচ্ছে যে আমার ল্যাপটপ হয়ে যাবে সেরকম মনে হচ্ছে। আর আরেকটা জিনিসটা হচ্ছে যে আমার কাছে আর কিছু নাই, দুইটা মিলে না। পারফরম্যান্স বলতে চাচ্ছিলাম না। না বলো না, আরেকটা জিনিসটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে কোশ্চেন গুলো হচ্ছে আমরা সবাই একসাথে গ্যাদার করে তারপর করাটা বেটার। আর হচ্ছে আপনাকে দু একদিন টাইম দেওয়া যাতে হচ্ছে আপনি নিজের মতো করে, যেমন আমাকে যদি হচ্ছে যেমন কোনো কিছু ক্লাবের জন্য প্রেজেন্টেশন দিতে বলে, তো ফার্স্ট অফ অল আমি শুরুতেই বলে আমি নগদে বলে আমাকে 2 দিন টাইম দিতে হবে। তখন বলে একটা প্রেজেন্টেশন রেডি করতে লাগে 30 মিনিট, তুমি কেন 2 দিন টাইম নিবা? আমি বলি যে আমি প্রেজেন্টেশনের জন্য 30 মিনিট টাইম লাগতেছে, বাট আমি তো যা বলবো আমাকে নিজেকে প্রিপেয়ার করতে অ্যাটলিস্ট আমাকে একটা দিন দরকার আছে। আর একটা জিনিস হচ্ছে আপনি পার্সোনালি মানে অনেস্টলি বলতে আমার একটা খুব বাজে একটা অভ্যাস, যখন হচ্ছে কোনো এরকম প্রেজেন্টেশন থাকে বা কোনো একটা প্রোগ্রাম থাকে বা কোনো মানে যখন স্পন্সরশিপের সাথে যখন মিটিং থাকে আমার তখন আমি করি কি তার আগের রাত্রে হচ্ছে পুরো মানে এক কথায় বললে আমরা চেয়ারে চিল কর ওইরকম চিল করে কাটাই দিই, যাতে হচ্ছে যে নিজের খুব মানে রিল্যাক্স থাকে। এই করে বলতেছি যে মানে এই জিনিসটা আমি মনে করি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হয় যে আমি কোনো কিছু একটা কোশ্চেন করার আগে, হ্যাঁ আপনি অনেক এক্সপিরিয়েন্স তো আপনার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, বাট আমি পার্সোনালি যেটা বললাম যে আমার বিলিভ থেকে বললাম যে আমি হচ্ছে কোনো কিছু করার আগে একটা টাইম নিয়ে করতে পছন্দ করি, যে অ্যাটলিস্ট একটা দিন হচ্ছে একটা ব্রেক নিই, তারপর হচ্ছে আমার নিজের মতো সবকিছু গুছিয়ে। একদম একদম সেই টাইমটা আসলে আমাদেরকে হেল্প করে
হতেও। সো আমি আজকের জন্য প্রশ্নের জায়গায় বলছিলাম যে আমাদের সেশনের যে কন্টেন্ট ছিল সেই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বাট অন্য যে পার্সোনাল কোশ্চেন গুলো আসছিল বিভিন্ন ইস্যুস নিয়ে ওইটা নিয়ে আমরা আলাদা করে কথা বলবো। তো যেহেতু তেমন প্রশ্ন নেই, ওইটা দুইটা জিনিস ইন্ডিকেট করে। এখন আমি জানি না আপনারা কোন জায়গায় আছেন। একটা হচ্ছে যে খুব ভালো বোঝা গেছে সব, সেটা সেজন্য প্রশ্ন নাই, আর একটা হচ্ছে কিছুই বুঝি নাই সেজন্য প্রশ্ন নাই। দুইটার একটা। তো আমি ডেফিনেটলি আমার জন্য যেটা সুবিধা হয় ওটাই ধরে নিব, তারপরে ওপেন থাকলো কোশ্চেন জায়গাটা। আমি অন্য ব্যাপারটা বলতে পারবো না, আমি পার্সোনালি খুবই মজা পাইছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওই জায়গাটায় এগোচ্ছিলাম, জাস্ট একটু বলে নেই যে আপনাদের যদি সেশন রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও করতে পারেন, আমরা একবারে শেষে ওই ডিসকাশনের সময় আবার করব। তো এখন যদি একটু বাবুকে ঘুমিয়ে পড়ছেন, আমরা বাবুকে দেখতে পারবো। ওই যে ও নিজে থেকে চলে এসেছে, জাস্ট ঢুকলো। হ্যালো, ওকে সবাই হাই দিচ্ছে। কেমন আছো তুমি? সবাই তোমার He is not in that mood. ঘুমাবে। হ্যাঁ, আসলে আমার হেডফোন দিয়ে তো শুনতে পাই না আপনাদের কথা, বাট সামহাউ ম্যাচ করে গেছে। আপনারা যখন জিজ্ঞেস করলেন তখনই ঠিক ও ঢুকলো ভেতরে। সো আমি একটু মাথা যেটা শুরু করব ক্লাস করি, সো তখন দেখা যায় যে স্যারদের বাচ্চাগুলো কি সুন্দরভাবে আস্তে সুন্দরভাবে ঢুকে যায়, তারপর এসে কত এরকম দেখে কি আবার চলে যায়। জিনিসটা আমার কাছে খুবই মজা লাগে। ওকে, থ্যাংক ইউ। আপনারা সুন্দর করে আমার মেয়েকেও অ্যাকসেপ্ট করেছেন সেশনের মধ্যে। আজকে আবার জিজ্ঞেসও করলেন সেশনের শুরুতে বাবু কেমন আছে, সেই জায়গাটা আসলে রিয়েলি আমিও খুব কানেক্টেড ফিল করেছি। তোমাকে দেখতে চেয়েছি, একটু দাঁড়াও। যে দেখো না, বলেছিলাম না ভাইয়া আপুরা আছে, যে ভাইয়া আপুরা, ঠিক আছে? সবাই তোমাকে হ্যালো বলছে। মাম্মা হাই, তুমি শুনবে? সো একটু মাথা যেটা শুরু করেছিল ওই জায়গাটা একটু জানতে চাইছি যে আপনাদের যদি সেশন রিলেটেড কোনো ফিডব্যাক থাকে, দুভাবেই হতে পারে। সেটা হতে পারে যে কোন জায়গাটা ভালো লেগেছে সেই জায়গাটাও হতে পারে, আবার যদি এমন কিছু থেকে থাকে যেটা ডিফারেন্টলি হলে আপনাদের জন্য ভালো হতো সেই জায়গা থেকেও শেয়ার করতে পারেন। দুটাই বলতে পারেন। এবং যদি এমন হয় যে কেউ মুখে বলতে চাচ্ছেন না, চ্যাট বক্সে শেয়ার করে ফেলতে পারেন চট করে, অথবা আপনারা পরে গ্রুপ মেসেঞ্জারে শেয়ার করতে পারেন। বাট অ্যাট লিস্ট 2-3টা ফিডব্যাক শুনতে চাইছি যদি কেউ শেয়ার করে। ফার্স্টের অপশনটার সাথে আমি এগ্রি যে মজা পেয়েছি, আর সেকেন্ড অপশনটা হচ্ছে যে ফিডব্যাক যদি কোনো অন্য কিছুর কথা বলেন তাহলে বলবো আরো অনেক কন্টিনিউ করলে ভালো হতো। ওকে, থ্যাংক ইউ মাতাব। অন্য কেউ? আপু, আমি একটু জাজমেন্ট সম্পর্কে কথা বলতে চাই। জি প্লিজ। জি আপু, তো এই সেশনের দেখে আমরা ভাইয়া আপনারটা শুনতে পাচ্ছি না আমরা, একটু আবার একটু যদি রিপিট করেন। নূর ভাই একটু যদি রিপিট করেন। জি আপু, আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু, আমি যেটা মানে যুবক টাইপের বেশি ভোগে, আর আমরা যেটা এর জন্য দায়ী করছি সেটা হচ্ছে ছোটবেলা থেকে এরকম একটা পরিবেশে বড় হই, যার কারণে মানে জাজমেন্টের মধ্যে দিয়ে থাকি যে ও 95 পরীক্ষার মধ্যে দেখা গেল রেজাল্ট হয়েছে আমি 95 পাইছি, কিন্তু আমাকে এরকম ভাবে জাজমেন্ট করা হচ্ছে যে অমুকে 100 পাইছে তুমি কেন পাইলা না। এর কারণে আমরা একটা ডিপ্রেশনে ভুগি বা চিন্তায় ভুগি, যে সমস্যাটা হয়। তো আমার যেটা প্রশ্ন হচ্ছে এখানে, অনেক সময় দেখা গেছে যে আমি পড়াশোনা করি নাই বা আমার মতো অন্য কেউ পড়াশোনা করে নাই, তো সে এই কারণে ফেল করলো। এখন এই ক্ষেত্রে আমার বাবা আমাকে তো জাজমেন্ট করতেই পারে যে তুমি তো পড়াশোনা করো নাই কেন, অমুকে পড়াশোনা করছে তমুকে পড়াশোনা করছে, তুমি এখানে পড়াশোনা করে তুমি ফেল করছো, তোমার সমস্যা। এই জাজমেন্টটা তোমাকে করতেই পারে। তো এই কারণে অনেক সময় দেখা যায় কি যে জাজমেন্ট যদিও এখানে যুক্তিযুক্ত, কিন্তু আমি মন খারাপ করছি, আমাকে কেন জাজমেন্ট করলো। আমি মন খারাপ করে বসে আছি যে আমার এভাবে গাইলাগাইলি করলো, এটা তো খারাপ। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমি নিজেও মন খারাপ করে ডিপ্রেশনে ভুগতেছি, ওদিক দিয়ে আমার বাবা মাও দেখা যাচ্ছে যে জাজমেন্ট করছে। তো এখন এই ক্ষেত্রে আমার বাবা মার কি করণীয় আর আমার কি করণীয়?
সো থ্যাংক ইউ নূর, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন আরেকটা জায়গায় একটু ক্লারিফাই করার সুযোগ হলো, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা হচ্ছে আমরা যে কেউ জাজমেন্ট কখনো করবো না এমনটা কিন্তু বলছি না, আমাদের জাজমেন্ট কিন্তু লাইফে আমাদের প্রয়োজন আছে। জাজমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে কোনটা আমার করা দরকার এখন এই মুহূর্তে, কোনটা করা দরকার নেই। এইগুলো কিন্তু আমাদের জাজমেন্টই হেল্প করে। যেটা বলছি যে আমরা অন্যকে জাজ করার কথা বারবার করে বলছি এবং কাজে জাজ করার কথা বলছি, এবং জাজমেন্টের ল্যাঙ্গুয়েজটা কি সেটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে ল্যাঙ্গুয়েজটা বলছিলেন যে আমার বাবা এইভাবে, যদি কারো মানে ক্ষেত্রে হয়ে থাকে যে এইভাবে যখন বলে, তখন যেটা হয় যে ওই মানুষটা কিন্তু যে অবস্থায় থাকে হয়তো রেজাল্টটা খারাপই হয়েছে। সো আপনি যে পয়েন্ট গুলো বলেছেন আমি যদি এক্স্যাক্টলি ওগুলো ধরে বলি, যে কম্পারিজন হচ্ছে, কম্পারিজন কখনো কাউকে বুস্ট আপ করতে হেল্প করে না, ইটস এ ভেরি রং কনসেপ্ট। যখন বলা হয় ও পেরেছে তুমি পারবা না কেন, তারা ভাবেন যে এইভাবে বললেও হয়তো আর একটু চিন্তা করবে, আর একটু ভাববে ভালো করার জন্য, সেভাবে ভাবাবে। বাট দিস ইজ নট ট্রু। এটা অনেক সময় অনেকে বলে যে ওই যে ছোটবেলায় বাবা মার মায়ের খেয়েছে দেখে ভালো হয়েছে, বাট ওইটার সাথে যে পেইন গুলো ছিল ওইটা কিন্তু রিজলভ হয় না। দিস ইজ কোপিং মেকানিজম, দিস ইজ কল্ড, এটা সিগমন্ড ফ্রয়েড বলেছেন, যেটাকে বলা হয় ডিফেন্স মেকানিজম। আমরা এরকম নিজেকে বাঁচাই, বাট এটা কখনোই আমাদেরকে 100% হেল্প করে না, এটা কোপ করার জন্য জাস্ট করা হয়, নাথিং এলস। সো এটা এভাবে হেল্প করে না, সেই জন্য আমি একদম ক্লারিফাই করে বলতে পারি যেমন ফেল করেছে, সেই ফেল করেছে বা রেজাল্ট খারাপ হয়েছে, আমাকে একটা জাস্ট দিদি আর প্রতিভা রেডি থাকো তোমরা। কি করবে তারা? তারা নাচানাচি করবে। ওয়াও, কি করবা স্যার? তুমি কি করবা? কই চলে গেছে? তোমরা একটা ফিডব্যাক, আপু কি ফিডব্যাক চাইছো? ফিডব্যাক দাও একটু, কেমন মানে টোটাল 3 দিনের এরকম ছিল ওটা নিয়ে। প্রশ্নগুলো তো আমরা পরের দিন করব, রবিবার। সবার আগে দেবা, তুমি প্রেসিডেন্ট মানুষ, তুমি সবার আগে দিবা, তুমি আরেকজনের দিকে চাপাচ্ছ। তুমি সবার আগে দাও, আপাতত মশার কামড় খাইতে যাইতে আমার। হ্যাঁ আমি কিন্তু সব শুনছি, তাসির জোর করে ফিডব্যাক লাগবে না, কোনো অসুবিধা নাই, ন্যাচারালি যারা বলতে চাই তারা বলে, অসুবিধা নাই। সো আমি নূর ভাইয়ের প্রশ্নটা অ্যান্সার করছিলাম, আবার যদি একটু বলি। সো যখন এরকম সিচুয়েশন হয় যে আরেকজনকে আমাদেরকে বুঝতে হেল্প করতে হবে যে সে মানুষের যে এই জায়গাগুলো হচ্ছে চেঞ্জ প্রয়োজন, সেটা বলা উইথ এমপ্যাথি, উইথ রেসপেক্ট। যদি কেউ ফেলও করে, দ্যাট ডাজন্ট মিন যে তার কোনো রেসপেক্টের তার কোনো নিড নাই, বা রেসপেক্ট সে ডিমান্ড করে না, রেসপেক্টের কোনো রাইট নাই। তো ওই জায়গাটাই অ্যাজ এ প্যারেন্ট বাচ্চাকে হেল্প করার জন্য খুব পজিটিভ ল্যাঙ্গুয়েজে করা যেতে পারে, যেটা ইম্পর্টেন্ট। তো ওই ল্যাঙ্গুয়েজে বলা যখন হয়, কম্পেয়ার করে বলা হয়, ওইটা কিন্তু অলরেডি মেরুদণ্ডটা ভেঙে যাচ্ছে। তখন যখন আবার এভাবে চেষ্টা করা হয়, এটা কোনোভাবে হেল্প করে না। সরি টু সে নূর, বাট আমাদের এটাও মাথায় রাখতে হবে যে প্যারেন্টস হোক বা কেয়ার গিভার হোক, টিচার হোক, তাদের ইন্টেনশন ভালো, ইন্টেনশন কারো খারাপ না, তারা আমাদেরকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু যে ওয়েতে করছে অনেক সময় সেই ওয়েটা আমাদের জন্য সবসময় সাপোর্টিভ হয় না। আমি বলছি না সবার ক্ষেত্রে একই কথা অ্যাপ্লিকেবল, অনেকের ক্ষেত্রে এই জায়গাগুলো ব্যারিয়ার হিসেবে কাজ করে। সো জাজমেন্ট থাকবে না এমন না, বাট হাউ আই এম পোর্ট্রেইং দ্যাট, আমি কিভাবে কনভে করছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাটস অল আই থিংক। আমি জানি না নূরের কথার সাথে আমি আনসার করতে পেরেছি কিনা। যদি কারো কেউ ফিক্সড নেই, যদি কারো স্পন্টেনিয়াস কোনো কমেন্ট থেকে বলতে পারেন ফিডব্যাক, বিকজ এটা ওই যে অ্যাপ্রিসিয়েশনের কথা বলছিলাম না আমরা, ফিডব্যাক দিস ইজ ইম্পর্টেন্ট ফর অল অফ আস, আই থিংক ফর অল অফ আস। আমরা সবাই যখন একজন একজন শেয়ার করি, অন্যদের কিন্তু হেল্প হয় বুঝতে যাবে। সো আমাকেও হেল্প করবে। আমি যদি পরে ওই ট্রেনিংটা আসলে খুবই ভালো হয়েছে। আমি লাল সবুজ এবং তাসনুভা আপু আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, ধন্যবাদ তাহসিন এবং লাল সবুজকে। আসলে এটা খুবই ভালো একটা উদ্যোগ। আর লাল সবুজের সাথে এখানে যারা আছে, এর বাইরেও যদি কেউ থেকে থাকে, তারা যে আসলে মানুষকে সাহায্য করতে চাচ্ছে এবং সেই জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছে, আসলে এটা খুবই দারুণ একটা মানসিকতা। আমি জিনিসটাকে খুবই সাধুবাদ জানাই এবং আশা করি এই ধরনের উদ্যোগ লাল সবুজ আরো নেবে এবং তাসনুভা আপুকে আমরা আরো আমাদের পাশে পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। আমার কিছু বলার ছিল। শিওর। আপনি একটু আগে প্রশ্ন করছিলেন যে গ্রেটফুল এর ব্যাপারটা, আমি কালকে থেকে আজকে পর্যন্ত আপনার প্রতি গ্রেটফুল, এন্ড এই জন্য থ্যাংক ইউ।
আমি How ফার্স্ট sweet, সেশনটায় Tasin. জয়েন করতে পারিনি এই জন্য সরি, বাট কালকে থেকে আমি সত্যি আপনার কালকের সেশনটা ভালো লাগার কারণে আমি আজকে আবার জয়েন করেছি এবং Wow, ইনশাল্লাহ wow. নেক্সটে আপনাকে আরো পাবো। Yeah, I also hope so যে আরো হয়তো কাজ করার সুযোগ হবে এবং এত সুন্দর করে আপনারা বলছিলেন, এটাও আরেকটা মোটিভেশন, কাজ সামনেও যে কাজ করার ইচ্ছেটার জন্য একটা প্রেরণা দিচ্ছে সেই জায়গাটা। থ্যাংক ইউ সো মাচ। তাসিন। জি আপু। হ্যাঁ, আমরা কি শেষ করব? হ্যাঁ আপু, আজকে আমরা একটা কবিতা শুনবো আর একটা গান শুনবো, আমরা আগে থেকে ঠিক করে রাখছি। আমাদের প্রতিভা আপু একটা কবিতা আবৃত্তি করবে, আর আমাদের রিদি ও হচ্ছে ওর একটা কি যেন আছে গিটারের মতো, ওইটা নিয়ে ও নাকি ঘুমায় রাত্রেবেলা, এটা তো ফেভারিট, আচ্ছা, ওইটা দিয়ে কি গান শোনাবে আমাদের, তারপরে আজকে আমরা শেষ করব। থ্যাংক ইউ। আরেকটা বিষয় আমি একটু, আচ্ছা রিদি বললে এটা নিকনেম হয়ে যায়, আপু আমাকে যেটাতে দেখে শাহ রাইহেনা, আমি আপু, আমার নিকনেম রিদি। আরেকটা বিষয় ইনফর্ম করে রাখছি, লাল সবুজের সাথে যে অটোনমি যে আপুর একটা অর্গানাইজেশন আছে, আমরা কিন্তু যৌথভাবে আয়োজনটা করেছি। আর আমরা একটা রেস্টুরেন্ট ফি রেখেছিলাম এই আয়োজনের জন্য, এবং আমাদের এটার পুরোটাই হচ্ছে আমরা একদিনের ইফতারের জন্য ব্যয় করব, যারা গরিব যারা আছে রাস্তায় থাকে। আমাদের টোটাল 2100 টাকা এখান থেকে আমরা পেয়েছি রেস্টুরেন্ট ফি, এটা আমরা ওখানে করবো। এই জন্য তাসনিফা আপুকে অনেক অনেক ধন্যবাদ, আপু আমাদের সাথে ছিলেন এই জন্য। আর আমরা এখন মোস্ট ওয়েলকাম, এবং আমাকে ইনভাইট করেছেন এই কাজে, আমার অর্গানাইজেশন এখানে যুক্ত ছিল। থ্যাংক ইউ সো মাচ। তাসিন, আপনি উদ্যোগ নিয়েছেন, আরো যারা ছিল হয়তো এই উদ্যোগের পেছনে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগের জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। আর সামনে আমরা অনেক বেশি কাজ করব। আপুর আগ্রহ দেখে আমার খুব ভালো লেগেছে যে বরিশালের জন্য আপু অনেক কিছু করতে চায় সাইকোলজি নিয়ে, তো আমরা একসাথে আরো অনেক বেশি কাজ করব, সেই আশাবাদ রইল। আমরা প্রতিভা আপুর কাছে চলে যেতে পারি। ওকে, ধন্যবাদ তাহসিন, ধন্যবাদ সবাইকে। আসলে কবিতা আবৃত্তি করার জন্য আমি খুব একটা প্রস্তুত না, যেই কারণে চট করে কবিতা সিলেক্ট করতে পারিনি। তো আমি আমার লেখা একটা কবিতা মূলত পাঠ করতে চাচ্ছি। তো শুরু করি। আমার কবিতার নাম উজবুকের স্বপ্ন। নীরবতার এপারে কিছু কথা থাকে, ওপারে ওপারের সবুজ ঘাসের বুকে শোয়ার স্বপ্ন দেখা উজবুকটা এপারে খড়ের বুকে শয়ন রচে। নদীর ঢেউ সব ভাসিয়ে নেয়, ঘর বাড়ি স্বপ্ন ভাসায় না, কেবল শরীর নামনি ভারী হয়ে ওঠা সব। সাপেরই শীতল শরীরে বেয়ে নেমে আসে দোজখের আগুন, তবু পড়ে না ফোসকা, কেবল চিরচিরে জ্বালা। সরীসৃপের লদলদে দেহের মতো বিশ্রী ঠান্ডা একটা বেঁচে থাকা, যেখানে দাউ দাউ আগুন নেই, আছে সববাহী গাড়ির উত্তাপ, আর চিরে ফেরে বয়ে চলা একটা অসহায় ক্রোধ। সবকিছু জোড়া লাগে, ফাটলে বাসা বাঁধে মরিচা, গণগণে দোহায় পড়ে আটলান্টিক মহাসাগর, পরিণত হয় গগন বিদারী অসুর দণ্ডে, নুয়ে পড়ে মহিরুহু ক্লান্তি নামে আকাশে। তৃষ্ণার বিষ ছড়িয়ে পড়ে টুনটুনি পাখির কলিজায়, ফোরসেপে চেপে ধরা ব্যাঙটা ঘুমিয়ে ওঠে। দিনের ফকফকা আলোয় জলে তারাবাতি, দুলে ওঠে দুনয়নে দোমরানো দুনিয়া। আবার জেগে ওঠে মহাবিশ্বের মহাব্যাঙ, পোলা ব্যাঙের সাথে সেও ডেকে ওঠে। সূর্যের প্রখর উত্তাপেও এক টুকরো কৃষ্ণ গহ্বর, নিঃশব্দতার ভয়ঙ্কর এক শো শো শব্দ। কড়া লিপস্টিকে লেপটে যায় সতীত্ব, পারফিউমের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ে মহাকাশে। তারারা উল্কা ফুলে অশ্রু ফেলে, শুরু হয় শিলাবৃষ্টি, তলিয়ে যায় প্রান্তর। নদীর জলে ছড়িয়ে পড়ে মহামারী, ওপারের সবুজ ঘাসে আগুন লাগে, এপারের খড়খুটো পুড়ে যায়। উজবুকটা ঘুমিয়েই থাকে বিতৃষ্ণার গরল দিয়ে, ঘুমের ঘোরে স্বপ্ন দেখে সবুজ ঘাস,
টলটলে পানি। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, আমরা সবাই হাততালি দিতে পারি। এই যে হাততালি দিলাম। অসাধারণ। স্ট্রং ভয়েস, খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ প্রতিভা। ওয়েলকাম আপু, কবিতাটা কিন্তু আমার লেখা। হ্যাঁ সেটাই শুনছিলাম, যেমন ভয়েস তেমন ওয়ার্ড, দারুণ। আপু অনেক ধন্যবাদ অনেক সুন্দর আবৃত্তি করার জন্য। এবার আমরা আমাদের রিদির কাছে যাই। রিদি তোর ক্যামেরাটা অন করে নে, যন্ত্র দেখা যাবে। ক্যামেরা অন করব, ক্যামেরা অন না করাই ভালো আসলে সিচুয়েশনটা। ক্যামেরা অন করতে চাচ্ছি না, অডিওতেই বলি। আচ্ছা করি। হ্যাঁ, গিটারের মতো যন্ত্রটার নাম কি? ইউকেলেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাউন্ডটা কি শোনা যাচ্ছে একটু বলবেন? হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যায়। ওকে। একটা ছেলে মনিরা নিনাতে ভিড় পাইতে কাদুকা ঘেরে বন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি চলে একটা ছেলে মনিরা নিনাতে ভিড় পাইতে কাদুকা ঘেরে বন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি চলে একটা ভিজে সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে আমি তো বেশ ছিলাম চুপি সারে ছোট্ট মেয়ে সেজে একটা কবি সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পাখিতে সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে ছোট্ট আমি দুষ্ট আমি সেজে কেমন যেন হলাম জড়সড় আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে বুক ভরা বেটুকু রেখে হঠাৎ গেলাম বড় বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে আমায় বাসলে ভালো সরি আমার গলার অবস্থা একটু খারাপ। এটা সবাই বলে, এটা কমন ডায়লগ যারা ভালো গান গায়। না না আসলে আমার গলার অবস্থা একটু খারাপ। খুব সুন্দর হয়েছে রিদি, খুব সুন্দর হয়েছে। মানে নেটওয়ার্কের কারণে একটু ইন্টারাপশন হচ্ছিল, বাট আপনি যে খুব ভালো গান সেটা শুনে বোঝা যাচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা আজকে একটা গ্রুপ ছবি নিতে পারি দ্বিতীয় দিন। সবাই একটু কিছুক্ষণের জন্য যদি ভিডিওটা অন করি। সাদাত, নূর, প্রতিভা আপু, রিদি, ফারহান, স্বর্ণা, কায়ুম। আছে তোর এই গ্রুপ ছবি দেওয়ার জন্য আমি যে টাক করছি এটা এখন আমার পুরো ভার্সিটি ফ্রেন্ড আছে। একটা মানুষ ছিল যে গ্রুপে যাদের চেহারাও দেখি নাই, কথা শুনি নাই, তারপরও দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন এবং আপনারা ছিলেন, সাইলেন্টলি ছিলেন, সেটাও মানে সেটা অনেক বড় একটা ব্যাপার এবং থ্যাংক ইউ সো মাচ। আমি এই ছবি তুলতে তুলতে একটু আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে। এত সুন্দর পার্টিসিপেশন এটা কিন্তু আমি এক্সপেক্টও করি নাই। মানে আমি নতুন আপনাদের কাছে, আপনারা হয়তো পরিচিত, কিন্তু আমি ওয়ান্ডারফুল একটা টাইম গিয়েছি 3 দিন এবং সত্যি আছে লাস্ট দিন। সো হোপফুলি আরেকদিন কথা হবে, বাট থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে আপনারা